এক্সকিউজ মি মিস, এই ফুলের বুকেটা আমার। পেছন থেকে অপরিচিত গম্ভীর কণ্ঠের পুরুষালী ডাক শুনে কিছুটা হাঁকচকিয়ে গেল ক্যামেলিয়া। তার হাতে ক্যামেলিয়া এবং গ্লাডিওলাস ফুলের সংমিশ্রণে তৈরি একটা সুন্দর ফুলের বুকে। পিছনে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই সুঠাম ও প্রশস্ত দীর্ঘদেহী উজ্জ্বল শ্যামবর্ণের ভ্রু কুঞ্চিত করা এক যুবককে দেখে কথা মাঝপথেই থামিয়ে দিল ক্যামেলিয়া। যুবকটার ঘাড় অবধি ছড়ানো লম্বা চুলগুলো কপালেও কিছুটা ছড়িয়ে আছে। চেহারায় লাবণ্যতা থাকলেও চাহনিতে কেমন একটি শক্ত শক্ত ভাব। এই যেন প্রাচীন গ্রিক দেবতা অ্যাপোলোর পুত্র অরফিয়াস। চেহারার কাঠামো যেমন মারাত্মক, তেমনই পুরুষালী একটা শক্ত শক্ত ভাব আছে। কোনো কিছু নেওয়ার আগে সেটা নিজের কিনা ভালোভাবে যাচাই করে নেবেন। বলে যুবকটা ক্যামেলিয়ার হাত থেকে বুকেটা এক প্রকার কেড়ে নিল। ক্যামেলিয়ার রাগ হলো ভীষণ। এতটা রাগ দেখানোর কি আছে? ভদ্রভাবে বললে কি ক্যামেলিয়া বুকেটা দিত না? ছেলেটা একদমই ম্যানার্স জানে না। ডিসকাস্টিং। মনে মনে এসব কথা বলে ক্যামেলিয়া যুবকটির মুখের সামনে ডান হাতে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে কিছুটা মেজাজ দেখিয়ে বলল, দেখুন মিস্টার, আপনার মতো একই ফুলের বুকে কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম। তাই হয়তো দুজনে এটা ম্যাচ হয়ে গিয়েছে, এই জন্য ভুলে আপনারটা নিয়ে নিয়েছি। তাই বলে আপনি আমাকে এইভাবে বলতে পারেন না। ন্যূনতম ভদ্রতা নেই আপনার মাঝে। যুবকটি কিছু না বলে ক্যামেলিয়াকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সেখান থেকে চলে গেল। ক্যামেলিয়া কিছু বলতে যাবে তার আগেই দোকানদার ছেলেটি তার হাতে তার বুকে ধরিয়ে দিল। ক্যামেলিয়া রাগে গজগজ করতে করতে সেখান থেকে প্রস্থান করলো। কোথায় তোমাদের ছেলে আম্মু? তার তো আসার কোনো নামগন্ধও নেই। আমাকে তো ধেই ধেই করে পাঠিয়ে দিলে। এদিকে আমি রোদে 1 ঘন্টা ধরে বসে রয়েছি। উপাস থেকে রেহানা পারভিন শান্ত কণ্ঠে মেয়েকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন। আরে শোন পাগলি মেয়ে, জিশান ছেলেটা খুব সিনসিয়ার আর ডিসেন্ট। ও এরকম দেরি করার ছেলেই নয়। নিশ্চয়ই কোনোভাবে কোথাও আটকে গেছে। তবে তুই চিন্তা করিস না, খুব দ্রুতই তোর কাছে পৌঁছে যাবে সে। ক্যামেলিয়া কিছু বলতে চাইলে তার আগেই রুফটপ রেস্টুরেন্টে তার থেকে কয়েক হাত দূরত্বে সকালের সেই অরফিয়াস রূপী সুদর্শন যুবককে দেখে আচমকা কণ্ঠ আটকে গেল তার। যুবকটার পরনে ইন করা কালো শার্ট এবং প্যান্ট, পেশি বহুল দুই হাতের শার্টের হাতাগুলো কোনোই অবধি ফোল্ড করে রাখা। হাতের ব্ল্যাক ওয়াচটার দিকে বারবার দৃষ্টিপাত করে টাইম দেখে নিচ্ছে। ফুলের বুকেটা তার হাতে, দৃষ্টি এদিক ওদিক নিয়ে বারবার কাউকে যেন খুঁজে বেড়াচ্ছে। ক্যামেলিয়া ফোন কেটে দিয়ে তার দিকেই অনিমেষ নেত্রে তাকিয়ে রয়েছে। রোদের আলোতে যুবকটাকে আরও সুদর্শন লাগছে। হঠাৎ যুবকটাকে তার দিকে এগিয়ে আসতে দেখে কিছুটা ঢোক গিলল ক্যামেলিয়া। যুবকটা কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে দেখল ক্যামেলিয়াকে। সাদা লং কামিজ, সালোয়ার আর গলায় পেঁচানো সাদা স্কার্ফটাতে নাদুস নদুস মুখের ফোলা ফোলা গালের মিষ্টি চেহারার পাতলা গড়নের তরুণী মেয়েটাকে বেশ আদুরে লাগছে। চুলগুলো পিঠময় ছড়ানো এবং সেগুলো মৃদু বাতাসে উঠছে। জিসান ক্যামেলিয়ার বিপরীত পাশের চেয়ারটার সামনে দাঁড়িয়ে ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি মিস ক্যামেলিয়া আফরিন? জি, কিন্তু আপনি কে? যুবকটি ক্যামেলিয়ার সামনের চেয়ারটাতে বসে পড়ে বুকেটা টেবিলে রেখে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে শান্ত স্বরে জবাব দিল, আমি আদিল হোসাইন জিসান। ক্যামেলিয়া যা বোঝার বুঝে নিল। এই ছেলেটার সাথেই তার বিয়ে ঠিক করে রেখেছে তার বাবা মা, অথচ তারা কেউ কাউকে চেনেই না। এই যুগে এসেও একে অপরকে না দেখে পরিচিত না হয়ে বিয়ে ঠিক হয়ে যাওয়াটাকে ক্যামেলিয়ার ভীষণ হাস্যকর মনে হচ্ছে। অবশ্য এই জীবনে তার কখনো প্রেম করা হয়নি, আর করার কোনো ইচ্ছেও নেই। তাই বাবা মায়ের পছন্দ করা অদেখা অজানা আর্মি অফিসার ছেলেটিকে বিয়ে করতে তার কোনো আপত্তি ছিল না। কিন্তু তার ভাগ্যে যে এমন খারুস আর বদমেজাজি জামাই লেখা থাকবে তা কে জানতো। আজকে সকালের ঘটনার পর জিসানের প্রতি এক প্রকার বিতৃষ্ণা এসে গেছে ক্যামেলিয়ার। জিসান কিছুটা ধাতস্থ হয়ে বলল, সরি ফর লেট। আসলে কোয়ার্টার থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কল এসেছিল, সেটা নিয়ে কথা বলতে বলতেই এতটা দেরি হয়ে গেল। না হলে আমি আপনাকে 1 মিনিটও অপেক্ষা করার চান্স দিতাম না। ইটস ওকে। আপনার নিশ্চয়ই এই বিয়েতে আপত্তি নেই? হঠাৎ জিসানের গমগমে গম্ভীর কণ্ঠে ধ্যান ভাঙল ক্যামেলিয়ার। মনে মনে হাজারটা গালি দিলেও মুখে সেসব প্রকাশ করার সাহস নেই তার। শত হোক আর্মি অফিসার বলে কথা, মেরে না আবার তার হাড্ডি ভেঙে দেয়।
না, আমার কোনো আপত্তি নেই। তারপর মিনমিন স্বরে জিজ্ঞেস করলো, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? জিসান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পছন্দ না হলেও কিছু করার নেই, আপনাকেই আমায় বিয়ে করতে হবে। কথাটাই কিছুটা অপমানিত বোধ করলো ক্যামেলিয়া। মৃদু প্রতিবাদ করে বলল, কেন? আপনার নিজস্ব পছন্দ বলতে কিছু নেই? আর আমাকে পছন্দ না হওয়ার কি আছে? জিসান কিছু না বলে কিছুক্ষণ ক্যামেলিয়ার মুখ পানে তাকিয়ে রইল। ঈষৎ বাঁকা হাসল সে, যেটা ক্যামেলিয়ার দৃষ্টি এড়ালো না। জিসান ফুলের বুকেটা ক্যামেলিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। ক্যামেলিয়া চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে মনে মনে বলল, সকলের এই বুকের জন্য কত কথা শোনালো, এখন এসেছে আহ্লাদ করে সেই ফুল দিতে। নিকুচি করি আপনার ফুলের। জিসান নির্লিপ্ত স্বরে বলল, মনে মনে আমাকে গালি দিয়ে লাভ নেই, আমার স্বভাবই এরকম কাঠখোট্টা গম্ভীর। ক্যামেলিয়া মনে মনে বলল, আমার মতো চঞ্চল আর ছটফটে মেয়ের ভাগ্যে আপনার মতো কাঠখোট্টা আর গম্ভীর ছেলেই কেন জুটলো? হায় রে কপাল। জিসান পুনরায় গম্ভীর স্বরে বলল, এনিওয়ে, কিছু অর্ডার করেননি এখনো? কি খাবেন বলুন, আমি অর্ডার করে দিচ্ছি। স্যান্ডউইচ আর বার্গার। এসব ফাস্ট ফুড খাওয়া একদম স্বাস্থ্যের জন্য ভালো নয়, হেলদি খাবার দাবার খেতে শিখুন। ক্যামেলিয়া হাঁ হয়ে গেল। এই ব্যাটা দেখি ভীষণ আজব, রেস্টুরেন্টে এসেও বলছে হেলদি খাবার দাবার খেতে। তাহলে রেস্টুরেন্টে না এসে বাসে দেখা করতে বললেই তো হতো, হতচ্ছাড়া। ক্যামেলিয়া চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে জিসানের দিকে তাকিয়ে বলল, যেটা খেতে চাচ্ছি সেটা অর্ডার করুন, না হলে কিছুই খাবো না। এবার আমাকে বাসায় ফিরতে হবে, চলি। বলে ক্যামেলিয়া উঠতে যাবে, তার আগেই জিসান হঠাৎ নরম স্বরে বলে উঠল, আমার উপহার আমাকে না দিয়ে চলে যাচ্ছেন মিস ক্যামেলিয়া? ক্যামেলিয়া থমকে দাঁড়িয়ে গেল। জিসানের মুখে মিস ক্যামেলিয়া ডাকটা শুনতে তার কেন যেন অন্যরকম ভালো লাগা অনুভূত হচ্ছে। সে মন্ত্রমুগ্ধের ন্যায় বসে পড়ে জিসানের দিকে নিজের বুকেটা এগিয়ে দিল। জিসান মিষ্টি করে হেসে সেটা গ্রহণ করলো। ক্যামেলিয়া আরেক দফা অবাক হলো, এই ছেলে হাসতেও জানে। সে তো ভেবেছিল এই ছেলে একটা রোবট। তবে হাসিটা বেশ মনে ধরেছে ক্যামেলিয়ার। বিরক্তি কিছুটা কমে এসেছে তার। এত সুন্দর প্রাণবন্ত হাসি না দিয়ে ব্যাটা সবসময় গোমরা মুখে থাকে। জিসান ক্যামেলিয়ার কথা মতো বার্গার আর স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছে। ক্যামেলিয়া খুশি হয়ে সেগুলো একে একে খেতে লাগলো। সৌজন্যতার খাতিরে জিসানকেও যে খেতে বলবে সেই বোধটুকুও তার মনে উদয় হলো না। অন্যদিকে জিসান এক মনে তাকিয়ে ক্যামেলিয়ার খাওয়া দেখছে। খেতে খেতে ক্যামেলিয়া বলতে লাগলো, জানেন, এই প্রথম বান্ধবীদের ছাড়া কোনো ছেলের সাথে আমি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি, তাও কিনা সে আমার ফিয়ন্সি। বলতে গেলে আমার ফিলিংসটাই অন্যরকম লাগছে। আমার বান্ধবীদের বললে তো ওরা প্রতিটা মুহূর্তে খুঁটি নাটি আমার পেট থেকে উগড়ে ছাড়বে। যে শয়তান এক একটা। হঠাৎ থেমে গিয়ে ক্যামেলিয়া জিসানকে বলতে লাগলো, আরে আপনি খাচ্ছেন না কেন? প্লিজ খেতে থাকুন। একা একা খেতে আমার একদমই ভালো লাগে না। নো থ্যাঙ্কস, আমার এক কাপ ব্ল্যাক কফি হলেই চলবে। ক্যামেলিয়ার ভ্রু কিছুটা কুঁচকে এলো। মনে মনে ভাবলো, ব্ল্যাক কফি খেতে খেতে এই ছেলেটার এই অবস্থা। তেতো কফি খেতে খেতে মুখটাও তেতো হয়ে গেছে। তবে সেসবে খুব একটা পাত্তা না দিয়ে সে খেতে খেতে জিসানের সাথে রাজ্যের আলাপ জড়িয়ে দিল। আর একটু পরপর নানা কথায় খিলখিল করে হাসতে লাগলো। মেয়েটা এরকমই, নিজের চঞ্চলতার জন্য অপরিচিত মানুষদের সাথে খুব সহজেই ফ্রি হয়ে যেতে পারে। অন্যদিকে জিসান কফি খাওয়ার ফাঁকে ফাঁকে ক্যামেলিয়াকে বারবার দেখে যাচ্ছে আর তার কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিচ্ছে। তবে মেয়েটাকে এতটা প্রাণোচ্ছল ও হাস্যোজ্জ্বল দেখতে তার মোটেও মন্দ লাগছে না। তার কমান্ডের কেউ হলে এতক্ষণে সে তার অবস্থা নাজেহাল করে দিত। তবে এই মুহূর্তে সেই রকম মন মেজাজ নেই জিসানের। কি জানি জীবনের এই নতুন মানুষটার নতুন মুহূর্তটাকে ও কেমন যেন অন্যরকম লাগছে তার কাছে। তোমার প্রতি এক আকাশ সমান ভালোবাসা। ক্যামেলিয়া ও গ্লাডিওলাস ফুলে সজ্জিত বুকের ভিতরে নীল কাগজের উপর কালো কালির ফাউন্টেন পেন দিয়ে লেখা এই বাক্যটি দেখে স্তব্ধ হয়ে গেল ক্যামেলিয়া। এটা তো জিসান তাকে দিয়েছিল। এই গোমরা মুখ ব্যাটা তাকে এমন কথা বলবে সেটা সে কল্পনাও করতে পারেনি। কিরে বান্ধবী, বিয়ে করবি না বলে আমাদের সবার আগে বিয়ে করছিস? কাহিনী কি সত্যি করে বলতো? তলে তলে কত বছর টেম্পো চালাইছিস? হঠাৎ করে ক্যামেলিয়ার রুমে হামলে পড়ল তার দুই বান্ধবী আনিসা আর নীলা।
আনিশার কথার জবাবে ক্যামেলিয়া কিছু বলতে যাবে তার আগেই নীলা বলে উঠল, আমি তোকে বলেছিলাম না দোস্ত, আমাদের এই নিরামিষ বান্ধবীর নিশ্চয়ই ডুবে ডুবে জল খাচ্ছিল। হুম, অথচ তুই আমার কথা বিশ্বাসই করতে চাসনি। আমি তো ভাবি যে মেয়ে কোনোদিন প্রেমের ধারেনি, সে হঠাৎ এত হ্যান্ডসাম একটা ছেলেকে পটিয়ে বিয়ে করে নিচ্ছে। উফ, থামবি তোরা? কখন থেকে যা নয় তাই বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিস? কোনো কাণ্ডজ্ঞান নেই তোদের? আনিশা ন্যাকামি ভরা কুমিরের কান্না কেঁদে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সিরিয়াসলি বান্ধবী, তোর হবু জামাইকে দেখে ক্রাশ খেয়ে গেছি। আমরা এতদিন প্রেম করে এখনো একটা বিয়ে শাদী বন্দোবস্ত করতে পারলাম না, আর তুই কি না মেঘনা চাইতেই বৃষ্টি পেয়ে গেলি? ক্যামেলিয়া চোখ ছোট ছোট করে বলল, একদম আমার হবু জামাইয়ের দিকে নজর দিবি না। ছি ছি, লজ্জা করে না তোদের? নিজেদের বয়ফ্রেন্ড রেখে আমার জামাইয়ের দিকে নজর দিস, আবার আমার মতো ইনোসেন্ট একটা মেয়েকে নিয়ে হিংসা করিস। তোদের তো কচু গাছের সাথে গলায় ফাঁস লাগানো উচিত। আনিশা আর নীলা কিছু বলতে যাবে তার আগেই ক্যামেলিয়ার ফোন ভাইব্রেট করে উঠল। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার দেখে প্রথমে কেটে দিলেও পরবর্তীতে সেটা আবারও বেজে উঠল। ক্যামেলিয়া বিরক্ত হয়ে ফোন রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, ভারী অসভ্য মানুষ তো আপনি। অপরিচিত একজনের নাম্বারে কল দিয়েছেন, কল কেটে দেওয়ার পরেও আবার কল দিচ্ছেন, মতলব কি আপনার? মিস ক্যামেলিয়া, আই অ্যাম আদিল হোসাইন জিসান। ঠান্ডা পুরুষালী কণ্ঠের গমগমে একটা সুর কানে আসতেই চোখ বড় বড় করে তাকালো ক্যামেলিয়া। ফোনের স্ক্রিনে নজর দিয়ে আবারও ফোনটা কানে ধরতেই মনে হলো সে যেন কানের কাছে টাইম বোম নিয়ে বসে রয়েছে। বান্ধবীদের থেকে দূরে গিয়ে করিডোরে এসে দাঁড়ালো ক্যামেলিয়া। আনিশা আর নীলা চুপি চুপি তার পেছনে এসে দাঁড়িয়ে কান পেতে রইল। ক্যামেলিয়া হাসার চেষ্টা করে বলল, আপনি হঠাৎ আমায় কল দিলেন যে? কোনো দরকার ছিল? আর আমার নাম্বার পেলেন কোথায়? জিসান সেই একই কণ্ঠে জবাব দিল, আপনার মা আমাকে আপনার নাম্বার দিয়েছে, আর দরকার ছিল বলেই কল দিয়েছি। বিয়ের কেনাকাটার জন্য আমার মা আপনাকে আমার সাথে যেতে বলেছে। শাড়ি, কসমেটিক্স, জুয়েলারি সহ সব আপনার পছন্দে নিতে বলেছে। তারপর একটু থেমে বলল, আজকে বিকেলে আপনি ফ্রি আছেন? ক্যামেলিয়া কিছুক্ষণ ভেবে উত্তর দিল, জি মানে না মানে হ্যাঁ। ইয়েস অর নো? ইয়েস ইয়েস, ফ্রি আছি। তাহলে বিকেলে আপনাকে আপনার বাসা থেকে পিক করে নিয়ে যাব। ইয়ে মানে আমাদের সাথে আর কেউ যাবে না? মানে শুধু আমরা দুজনই? হ্যাঁ সেটাই তো শুনলাম। অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্টসরা আমাদেরকে ফ্রি টাইম করে দেওয়ার জন্য এসব করছে। তারা হয়তো ভাবছে আমরা এই যুগের ছেলে মেয়ে, আমাদের চেনা জানা হওয়াটা খুবই জরুরি। আমাদের যেহেতু আগে থেকে কোনো ধরনের পরিচয় ছিল না, তাই এই ইনসিডেন্টগুলোর মাধ্যমে তারা আমাদেরকে পরিচিত করতে চাইছেন, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো করতে চাচ্ছেন। নেভি ব্লু কালারের শার্ট আর ব্ল্যাক জিন্স পরিত জিসান ক্যামেলিয়াদের বাসার সামনে 5 মিনিট ধরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। যদিও রেহানা পারভিন অনেকবার তাকে ভেতরে আসতে বলেছিলেন, কিন্তু সে অন্যদিন বেশি সময় নিয়ে আসবে বলে তা আর ভেতরে গেল না। ঘড়িতে টাইম দেখতে দেখতে হঠাৎ জিসানের নজর ক্যামেলিয়াদের বাড়ির গেটের সামনে গেল। কালো সানগ্লাসের উপর দিয়ে নীল শাড়িতে পুতুল পুতুল সাজে সজ্জিত খোলা চুলের দীঘল কেশে রমণীকে শাড়ির কুচি ধরে তার গাড়ির থেকে এগিয়ে আসতে দেখে জিসানের চোখ জোড়া সেদিকেই থমকে গেল। হার্টবিট একটা মিস হলো যেন। মুখটা ঈষৎ হাঁ হয়ে গেল। ছোটবেলা থেকে করা নিয়ম কানুনে বড় হওয়া জিসানের মেয়েদের সংস্পর্শে একদম আসা হয়নি। আর্মি অফিসারের মতো একঘেয়ে রুক্ষ কর্মময় জীবনে খুব একটা অবকাশও মেলেনি তার। তবে আজ চোখের সামনে নিজের হবু স্ত্রীরূপী নারীটিকে এমন আবেদনময়ী সাজে সজ্জিত দেখে তার কঠিন হৃদয়ে কিছুটা চির ধরল যেন। জিসান মুখ দিয়ে অস্ফুটে উচ্চারণ করলো, নীলাম্বরী। ক্যামেলিয়া জিসানের গাড়ির সামনে এসে জানালার কড়া নেড়ে বলল, এক্সকিউজ মি মিস্টার, গাড়ির দরজাটা খুলুন প্লিজ। ক্যামেলিয়ার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে এলো জিসান। ধাতস্থ হয়ে তার বাম পাশের গাড়ির দরজাটা খুলে দিল। ক্যামেলিয়া সেটাই উঠে বসতেই করা ফিমেল পারফিউমের গন্ধে নিঃশ্বাস আটকে গেল জিসানের। তার স্ট্রং পারফিউমের মাঝে এই কোমল সুগন্ধিযুক্ত পারফিউমটা যেন গাড়ির ভেতরে একটা অন্যরকম মায়াময় আবহের সৃষ্টি করলো। ক্যামেলিয়ার ব্যস্ত হয়ে শাড়ি সামলানো, তার চুড়ি ও জুয়েলারির টুংটাং আওয়াজ সব কিছুই প্রবলভাবে আকৃষ্ট করছে জিসানকে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে সে খুবই মনোযোগ সহকারে আলগোছে ক্যামেলিয়ার সিট বেল্ট বেঁধে দিল। অন্যদিকে জীবনের প্রথমবার এতটা কাছ থেকে কোনো পুরুষের সংস্পর্শে এসে এক প্রকার কেঁপে উঠল ক্যামেলিয়া। তার হৃদস্পন্দন যেন গতি হারালো। নীল কালারটা নেব নাকি লাল কালারটা, নাকি মেরুন রঙে আমাকে বেশি মানাবে? আবার অরেঞ্জ কালারটাও দেখি ভালো লাগছে।
শাড়ির দোকানে বসে সামনে 1 ডজন শাড়ি নিয়ে বসে এসব বলে বলে এক মনে বিড়বিড় করে যাচ্ছে ক্যামেলিয়া। অপরদিকে জিসান তীক্ষ্ণ চোখে তাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। তার বিরক্তির পারদ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে বিভিন্ন দোকান ঘুরে কোথাও শাড়ি পছন্দ না হওয়ায় এই দোকানে এসে ঢুকেছে ক্যামেলিয়া। এখানে এসেও আরেক কাহিনী শুরু করেছে। আধা ঘন্টা ধরে বিভিন্ন শাড়ি দেখছে, অথচ কোনো শাড়িই তার পছন্দ হচ্ছে না। জিসানের মতো দোকানদার বেচারাও ফ্যালফ্যাল চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। জিসানের সাথে চোখাচোখি হতেই দোকানদার যেন চোখের ভাষায় তাকে বলছে, মেয়ে মানুষের সাথে শপিং করতে এসেছো বাপজান, এবার বুঝবে ঠেলা। 3-4 ঘন্টা চক্কর না খেলে আজকে তোমার শিক্ষা হবে না। জিসান একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যামেলিয়াকে বলল, এত টাইম ওয়েস্ট না করে তোমার পছন্দ মতো কয়েকটা শাড়ি নিয়ে নাও। জিসানের মুখ থেকে প্রথমবারের মতো তুমি ডাক শুনেও হেলদোল নেই ক্যামেলিয়ার। সে ব্যস্ত আছে তার শাড়ি পছন্দ করা নিয়ে। ক্যামেলিয়া গোমরা মুখে বলল, দেখুন না, একটা শাড়িও পছন্দ হচ্ছে না আমার। পরে দেখা যাবে যেগুলো পছন্দ করে কিনলাম, পরে সেগুলো বাসায় গিয়ে আর পছন্দ হলো না। তাই ইচ্ছে হচ্ছে সবগুলোই বাসায় নিয়ে যাই। জিসান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বিয়েতে তুমি সাজবে কার জন্যে? আপনার জন্যে। তাহলে তোমার সাজগোজের ব্যাপারে ফার্স্ট কার পছন্দ হওয়া উচিত? আপনার। কথাটা বলে চমকে উঠল ক্যামেলিয়া। মুহূর্তেই তড়িঘড়ি করে বলে উঠল, আরে না না না, বিয়ের কোণে যেহেতু আমি হব, তাই আমার পছন্দই অগ্রাধিকার পাবে। জিসান শাড়িগুলো ক্যামেলিয়ার হাত থেকে নিয়ে বলল, সেটা হচ্ছে না মিস ক্যামেলিয়া। আপনি যেহেতু বলে ফেলেছেন আপনি আমার জন্য সাজবেন, আপনার সাজগোজের ব্যাপারে ফার্স্ট আমার পছন্দ হওয়া উচিত। সেহেতু আপনার শাড়ি, জুয়েলারি, কসমেটিক্স সব আমি পছন্দ করে দিব। গট ইট? আরে শুনুন তো। নো মোর ওয়ার্ডস। ক্যামেলিয়া গাল ফুলিয়ে বসে রইল। জিসান কিভাবে কথার চালে তাকে ঘোলকাইয়ে বসিয়ে দিল ভাবতেই নিজেকে বোকা বোকা মনে হচ্ছে তার। মুখ গোমরা রেখেই ক্যামেলিয়া বলল, তাহলে আপনার বিয়ের সব পোশাক আমি পছন্দ করে দিব। জিসান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আই হ্যাভ নো প্রবলেম। বিয়ের কেনাকাটা দেখে ক্যামেলিয়া মোটেও মন খারাপ করলো না। কারণ জিসানের পছন্দ করে কেনা সব শাড়ি, জুয়েলারি, অর্নামেন্টস, কসমেটিক্স একদম ফার্স্ট ক্লাস লেভেলের। পছন্দ না হয়ে উপায় নেই। কেনাকাটার আগে জিসানকে মনে মনে যতটা গালি দিচ্ছিল, কেনাকাটার পর মনে মনে ঠিক ততটাই ধন্যবাদ দিল। তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। ব্যাগপত্র সব গাড়িতে রাখার পরে জিসানকে গাড়িতে উঠতে দেখে ক্যামেলিয়া ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আরে এইভাবেই চলে যাবেন নাকি? জিসান ব্রুকুচকে বলল, তাহলে কিভাবে চলে যাব? না মানে আমি বলতে চাচ্ছি যে সন্ধ্যার পরে এই সময়ে রাস্তায় অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, আর আমার তো স্ট্রিট ফুড ভীষণ পছন্দের। চলুন না আজকে দুজন মিলে স্ট্রিট ফুড খাওয়া যাক। বাসায় ফেরার এত তাড়া কিসের? জিসান গাড়িতে বসে ক্যামেলিয়াকেও বসতে ইশারা করে শান্ত স্বরে বলল, এসব স্ট্রিট ফুড খাওয়া হেলথের জন্যে একদম আনহেলদি। এসব যত পারো অ্যাভয়েড করবে। তাই এসবের চিন্তা ভাবনা বাদ দিয়ে তাড়াতাড়ি বাসায় যাওয়ার কথা ভাবো। এমনিতেই অনেক লেট হয়ে গেছে। ক্যামেলিয়ার মনটা খারাপ হয়ে গেল। বাইরে বেরোলে সে কখনো স্ট্রিট ফুড না খেয়ে বাসায় যায় না। আজ চোখের সামনে সেগুলো দেখতে পেয়েও খেতে পাবে না বলে তার মুখটা ম্লান হয়ে গেল। জিসান সেটা লক্ষ্য করলেও কিছু বলল না। গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আর চোখে বারবার ক্যামেলিয়াকে দেখে চলেছে জিসান। গাড়ির খোলা জানালা দিয়ে বাতাস আসার ফলে তার খোলা চুলগুলো উড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরপর মুখে এসে ঝাপটা দিচ্ছে, কিন্তু ক্যামেলিয়া বিরক্ত হয়ে সেগুলো বারবার কানের পিঠে গুঁজে দিচ্ছে। একসময় রাগ দেখিয়ে খোপা করে নিল। ক্যামেলিয়ার চুলগুলোকে আর উঠতে না দেখে ভীষণ খারাপ লাগলো জিসানের। সে ক্যামেলিয়ার মন খারাপের তীব্রতা আন্দাজ করতে পেরে কিছুটা দূরে এসে গাড়ি এক পাশে ব্রেক কষল। নিজে দরজা খুলে বেরিয়ে এসে ক্যামেলিয়ার পাশে দরজা খুলে তাকে বের করলো। ক্যামেলিয়া অবাক হয়ে বলল, কি হলো, হঠাৎ এইভাবে গাড়ি থামিয়ে বাইরে বের করলেন কেন? জিসান কিছু না বলে ক্যামেলিয়াকে আর্টিফিশিয়াল ছাউনি দিয়ে ঘেরা একটি দোতলা রেস্টুরেন্টে নিয়ে গেল। অবশ্য রেস্টুরেন্ট বললে ভুল হবে, কারণ সেখানে শুধু ফুচকা, চটপটি আর হালিম পাওয়া যায়। কর্নারের একটি সিট বুকিং করে ক্যামেলিয়াকে নিয়ে সেখানে বসলো জিসান। তারপর 2 প্লেট ফুচকা অর্ডার করলো। ফুচকা খেয়ে মুহূর্তেই ক্যামেলিয়ার সমস্ত মন খারাপ উধাও হয়ে গেল। সে আর কোনো কথা না বলে কোনো দিকে না তাকিয়েই ফুচকা খেতে শুরু করলো। 1 প্লেট খাওয়া শেষ হলে সামনে তাকাতেই দেখলো আরেক প্লেট এখনো খালি। জিসান এখনো একটা ফুচকাও মুখে তুলেনি। ক্যামেলিয়া ঝালে হাঁসফাঁস করতে করতে পানি খেয়ে বলল, কি হলো, আপনি ফুচকা খাচ্ছেন না কেন?
জিসান নির্লিপ্ত স্বরে উত্তর দিল, কারণ এটাও তোমার জন্য। মানে তাহলে আপনি খাবেন না? না, আমি এগুলো খাই না। ক্যামেলিয়া একটা ফুচকা ভেতরে চামচ দিয়ে টক ঢেলে নিয়ে সেটা জোর করে জিসানের মুখে পুরে দিতে দিতে বলল, এই এক জীবনে সব কিছুর টেস্ট থাকা জরুরি মিস্টার জিসান, না হলে কিছু একটা অতৃপ্ত থেকে যাবে। জিসান কোনো মতে ঝালে ভরা ফুচকাটা গিলে ঢকঢক করে পানি খেলো। মেয়েটার সাহস দেখে সে চরম হতবাক। সান্দ্র দৃষ্টিতে ক্যামেলিয়ার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা খিলখিল করে হাসছে। আশ্চর্য, আজকে তার একটুও রাগ লাগছে না। অথচ কয়েক মাস আগেই তার এক সহকর্মী তার সাথে জোর করে এমন কিছু একটা করায় সে কড়া করে ধমক দিয়েছিল তাকে। কিন্তু আজ তেমন অনুভূত না হওয়ায় সে নিজেই ভীষণ অবাক হলো। হঠাৎ জিসান ক্যামেলিয়ার দিকে এগিয়ে গেল। জিসানকে আচমকা গম্ভীরভাবে তার দিকে এগিয়ে আসতে দেখে ক্যামেলিয়া ভয় পেয়ে গেল ভীষণ। জিসান তার একদম সন্নিকটে এসে শান্ত চোখে তাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে তার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিল। এরপর তার ঠোঁটের কোণ থেকে ফুচকার অংশটুকু আলগোছে বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দিল। জীবনে প্রথমবার ঠোঁটে কোনো পুরুষের স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল ক্যামেলিয়া। তাও মানুষটা কিনা তার হবু স্বামী। আচমকা বেসামাল হয়ে উঠল তার দেহ মন। জিসান ক্যামেলিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে হাস্কি ডিপ ভয়েসে বলল, ওয়াই মেক ইউর সেলফ সো অ্যাপিয়ালিং কিউটি পাই? কাঁচা হলুদ রঙের শাড়ি পরবো নাকি কলাপাতা রঙের শাড়ি পরবো? কোনটাতে আমাকে বেশি মানাবে? বিছানায় বসে বসে দুটি শাড়ি দুই হাতে নিয়ে ঠোঁট উল্টে এসব বিড়বিড় করে বলছিল ক্যামেলিয়া। মূলত তার গায়ে হলুদের জন্য দুটো শাড়ি কেনা হয়েছে। একটা কিনলে পরবর্তীতে মুড সুইং হয়ে পছন্দ হবে না ভেবে আরেকটা কিনে রেখেছে সে। কিন্তু এখন দুটা নিয়ে আরও কনফিউশনে পড়ে গেছে বেচারি। কিরে, তোর হলো? পেছন থেকে রেহানা পারভিনের গলা শুনে থমকে গেল ক্যামেলিয়া। মুখ ফুলিয়ে বলল, দেখো না আম্মু, কোন শাড়িটা পরবো সেটাই বুঝতে পারছি না আমি। রেহানা পারভিন কপট রাগ দেখিয়ে বললেন, তোকে নিয়ে পড়েছি আমি আরেক জ্বালায়। বাইরে সবাই তোর গায়ে হলুদ দিবে বলে রেডি হয়ে বসে আছে, আর তুই এখনো শাড়ি চুজ করতে পারিসনি। তারপর এগিয়ে এসে কাঁচা হলুদ রঙের শাড়িটা ক্যামেলিয়ার হাতে ধরিয়ে দিয়ে বললেন, গায়ে হলুদের সাথে তোকে এই শাড়িটায় বেশি মানাবে। এটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। আমি নওশিন, আনিশা আর নীলাকে তোর কাছে পাঠাচ্ছি। বলে তাদের তিনজনকে ক্যামেলিয়ার কাছে পাঠিয়ে দিলেন রেহানা পারভিন। ক্যামেলিয়ার কাজিন আর বান্ধবীরা মিলে তাকে গায়ে হলুদের সাজে সাজানোর পর সবাই মিলে হাসাহাসিতে মেতে উঠল। আনিশা বলল, তো কি কি সুন্দর লাগছে রে বান্ধবী, ইচ্ছে করছে তোর জায়গায় আমি বিয়েটা করে নিই। নওশিন বলল, তবে আমাদের দুলাভাইটা ভাগ্যবান বলতে হবে, ফ্রিতেই এমন সুন্দর একটা পুতুল বউ পেয়ে যাচ্ছে। নীলা বলল, আর আমাদের দুলাভাই কি হ্যান্ডসাম দেখেছিস? আমি আগে দেখলে তো তাকে পটিয়ে বিয়ে করে নিতাম। ক্যামেলিয়া চোখ পাকিয়ে তার দিকে তাকালো। নীলা ফিক করে হেসে সবার উদ্দেশ্যে ব্যস্ত কণ্ঠে বলল, আরে দেখেছিস তোরা, আমাদের বান্ধবীর হবু বরকে নিয়ে কথা বলছি বলে আমার দিকে কেমন তেরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই চোখ দিয়ে ভস্ম করে ফেলবে। বাবা, বিয়ের আগে হবু জামাইয়ের প্রতি এত প্রেম, বিয়ের পর না জানি কি হবে। বলে সবাই হু হু করে হাসতে লাগলো। ক্যামেলিয়া চোখ পাকাতে গিয়ে আবারও লজ্জায় নুয়ে পড়ল। এক্ষুনি একবার ছাদে এসো। নাম সেভ না করা একটা নাম্বার থেকে মেসেজটা পেয়েও অবাক হলো না ক্যামেলিয়া। কারণ সে জানে নাম্বারটা কার, তার ওয়ান অ্যান্ড অনলি ফিউচার হাজব্যান্ড মিস্টার আদিল হোসাইন জিসানের। পূর্ণ মনোযোগ সহকারে জিসানের কাছ থেকে তুমি সম্বোধন শুনে এবং এই সন্ধ্যাবেলায় তাকে ছাদে যেতে বলায় বেশ অবাক হলো ক্যামেলিয়া। সেই সাথে একটা অজানা অস্থিরতা, ভয়, লাজুকতা ঘিরে ধরলো তাকে। সে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। একটু পর পুনরায় মেসেজের টুংটাং আওয়াজ ভেসে এলো। 5 মিনিটের মধ্যে ছাদে না আসলে আমি কিন্তু তোমার রুমে ঢুকে যাব। ক্যামেলিয়া মেসেজের দিকে হাঁ করে তাকিয়ে রইল। সে যাই পরনায় অবাক হলো। এটা কি সেই গম্ভীর বদমেজাজি আর শীতল স্বভাবের জিসান? রাতারাতি তার স্বভাব এতটা বদলে গেল কি করে? পরক্ষণেই আবার মেসেজের কথা মাথায় আসতেই সে তড়িঘড়ি করে সবার চোখের আড়ালে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। পুরো ছাদের রেলিংয়ের চারপাশ সোনালি আর সাদা রঙের মরিচপাতি দিয়ে সাজানো হয়েছে। গায়ে হলুদের আয়োজন সব বাড়ির প্রশস্ত আঙিনায় করা হয়েছে। সেখানেই স্টেজে করে সব ডেকোরেশন করা হয়েছে। নিচে বাড়ি ভর্তি মানুষ, মেহমানদের হই হুল্লোড় আর হট্টগোলের আওয়াজ ভেসে আসছে। তারা অবিলম্বে ক্যামেলিয়াকে গায়ে হলুদ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
ক্যামেলিয়া ছাদে প্রবেশ করতেই দেখলো কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পায়জামা পরিহিত অবস্থায় রেলিংয়ে 2 হাত দিয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে জিসান। তার ঘাড় অবধি আসা এইসব লম্বা চুলগুলো বাতাসের মৃদু ঝাপটায় উঠছে। ক্যামেলিয়া ধীর পায়ে জিসানের কাছাকাছি গিয়ে দাঁড়ালো, তারপর রিনটিনে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমায় ডেকেছেন কেন? আর আপনি এখানে কিভাবে এলেন? কেউ আবার দেখে ফেলেনি তো আপনাকে? ক্যামেলিয়ার মৃদু আওয়াজে এবং এক গাদা প্রশ্ন শুনে পেছন ঘুরে তাকালো জিসান। মুহূর্তেই দুজনে চোখাচোখি হয়ে গেল। পূর্ণিমার শুভ্র জ্যোৎস্নার রূপালী আলোয় এবং চারপাশ জুড়ে থাকা হলদে আর সাদা মরিচপাতের আলোয় দুজনের চেহারা স্পষ্ট ভেসে উঠল। দুজন একে অপরকে সম্মোহিত দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। কাঁচা হলুদ রঙের হাফ সিল্ক জামদানি শাড়ি আর গা ভর্তি গাঁদা আর গোলাপ ফুলের মিশ্রণে তৈরি ফুলের অলংকারে ভর্তি ক্যামেলিয়ার দেহ এই মুহূর্তে তাকে হলুদ পরির চেয়ে কোনো অংশে কম লাগছে না। অন্যদিকে জিসানেরও পরনে একই রঙের পাঞ্জাবি পায়জামা, পেশিবহুল প্রশস্ত হাত দয়ে পাঞ্জাবির হাতা কোনোই অবধি ফোল্ড করে রাখা, হাতে ব্ল্যাক রিস্ট ওয়াচ, প্রশস্ত ও চওড়া বুকে পাঞ্জাবিটা আটসাটভাবে লেগে রয়েছে। ঘাড় অবধি ছড়ানো সিল্কি ঘন চুলগুলোর কিছু অংশ কপালের উপরে লেপ্টে রয়েছে। পুরনো গ্রিক সুদর্শন পুরুষদের মতো গম্ভীর ও শান্ত পুরুষালী চেহারাটায় আজ যেন এক তীব্র মায়া দেখতে পাচ্ছে ক্যামেলিয়া। এভাবে একে অপরকে দেখতে দেখতে কেটে গেল অনেকক্ষণ। হঠাৎ তাদের ঘোর কেটে গেল নিচ থেকে আসা গানের আওয়াজে। হঠাৎ করেই গায়ে হলুদের গান বেজে উঠল। গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি, বিয়ের সাজে কন্যারে সাজাও জলদি। ক্যামেলিয়া চারপাশে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে হঠাৎ এখানে ডেকেছেন কেন? আমাদের দুজনকে একসাথে দেখে ফেললে সবাই কি বলবে বলুন তো? জিসান ভাবলেশহীনভাবে বলল, কি আর বলবে? বলবে হবু জামাই তার হবু বউয়ের সাথে দেখা করতে এসেছে। ক্যামেলিয়া হাঁ হয়ে নির্লজ্জ কথাটা বলতে নিয়েও সেটা মাঝপথে আটকিয়ে রেখে চোখ দুটো ছোট ছোট করে বলল, আপনি হঠাৎ আনরোমান্টিকের বস্তা থেকে রোমান্টিকের ট্রাম কি করে হয়ে গেলেন বলুন তো? রাতারাতি এত পরিবর্তন কিভাবে? কোনো হাই পাওয়ার মেডিসিনের মাত্রাতিরিক্ত ডোজ নিয়েছেন নাকি? হাই পাওয়ার মেডিসিনের মাত্রাতিরিক্ত ডোজ নিয়েছি নাকি অন্য কিছুর মাত্রাতিরিক্ত ডোজ নিয়েছি সেটা তো বিয়ের পরেই বুঝতে পারবে কিউটি পাই। ছি, আপনি এত অসভ্য আগে বুঝতে পারিনি। আগে বুঝতে পারোনি, তবে এখন বুঝিয়ে দেই। মানে? জিসান কোনো কথা না বলে ক্যামেলিয়ার কোমর ধরে এক টানে নিজের কাছে নিয়ে এলো। হঠাৎ এত কাছ থেকে কাঙ্ক্ষিত পুরুষের স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল ক্যামেলিয়া। জিসানের মুখের একদম কাছাকাছি তার মুখ। দুজনের ভারী নিঃশ্বাস আশ্রে পড়ছে একে অপরের মুখে। জিসান সম্মোহিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। ক্যামেলিয়া কিছু বলার বা করার অবস্থাতে নেই। তার হৃদয় স্পন্দন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। জিসানের হার্টবিটের গতি শব্দও সে স্পষ্ট শুনতে পাচ্ছে। জিসান ক্যামেলিয়াকে ওইভাবে ধরে রেখেই পাঞ্জাবের পকেট থেকে একটা কৌটা বের করলো। এই কৌটায় ভরা ছিল সদ্য বাটা কাঁচা হলুদ। সেখান থেকে এক চিলতে হলুদ ক্যামেলিয়ার গালে মাখিয়ে দিল জিসান। আর একটুকু ক্যামেলিয়ার ঈষৎ ফাঁকা হয়ে থাকা কোমরে আলতোভাবে মাখিয়ে দিল। পরপর দুবার কাঙ্ক্ষিত পুরুষটির স্পর্শ পেয়ে কেঁপে কেঁপে উঠল ক্যামেলিয়া। 2 হাত দিয়ে জিসানের পাঞ্জাবের কলার খামচে ধরে রেখেছে সে। চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। জিসান যে ভয়ার্থ সুশ্রী মুখখানার দিকে বাঁকা হেসে পলক্ষীন ও বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে রইল। ক্যামেলিয়ার কপালের সামনে থাকা বেবি হেয়ারগুলো ফু দিয়ে মুখ থেকে সরিয়ে দিল। ক্যামেলিয়া আরেক দফা কেঁপে উঠল। আজকে বোধহয় কাঁপাকাঁপি করতে করতেই সে শেষ হয়ে যাবে। জিসান নিজের হাতের বন্ধন আরও কিছুটা দৃঢ় করে ক্যামেলিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে ডিপ হাস্কি ভয়েসে বলল, আমার নীলাম বড়িকে প্রথম হলুদের ছোঁয়া আমি লাগাতে চেয়েছিলাম। এই জন্যই অনেক পরিকল্পনা করে সকলের চোখ ফাঁকি দিয়ে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীতে গিয়ে তোমার কাছে এসে পৌঁছেছি শুধুমাত্র তোমাকে আমি প্রথম হলুদ ছোঁয়াবো বলে, আর হলুদের সাজে তোমাকে কেমন লাগে সেটা দেখার জন্য। বিশ্বাস করো, অপরূপা লাগছে তোমায়। মনে হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী নারীটি আমার সামনে দাঁড়িয়ে, আমার হবু স্ত্রী, আমার ভবিষ্যৎ অর্ধাঙ্গিনী। জিসানের বলা প্রতিটি কথা ক্যামেলিয়ার হৃদয়ে গভীরভাবে করাঘাত করছে। প্রতিটা বাক্য তাকে ভেতরে বাহিরে কাঁপিয়ে তুলছে বারংবার। তার হৃদস্পন্দনের গতি বাড়ানোর সাথে সাথে তার নিঃশ্বাসের গতিও যেন কমিয়ে আনছে। জিসানের ওই মাতাল করা আবেগময় দৃষ্টি সে কিছুতেই সহ্য করতে পারছে না। ওই চোখজোড়ার জ্বলন্ত প্রেমময় পাগল করা দৃষ্টি তাকে যেন মেরে ফেলতে চাচ্ছে। জিসান আবারও বলতে শুরু করলো, তোমার কোমরে
হলুদ ছোঁয়ালাম কেন জানো? কেন? এরপর থেকে শাড়ি পরলে দেখে শুনে সাবধানে পরবে, কেমন? যেন পেট কিংবা কোমরের কোনো অংশ উন্মুক্ত না থাকে। আমি ব্যতীত কোনো পরপুরুষ যেন সেখানে দৃষ্টি দিতে না পারে। ক্যামেলিয়া অবাক চোখে জিসানের দিকে তাকালো। কিভাবে যে তার কোমরের কিছুটা অংশ উন্মুক্ত হয়ে পড়েছিল সে নিজেও জানে না। জিসান নিজের হাতের বাঁধনটা কিছুটা শিথিল করে বলল, বিয়ের আগে অনুমতি ব্যতীত তোমাকে স্পর্শ করার জন্য দুঃখিত, কারণ এখনও তুমি বৈধভাবে আমার স্ত্রী হওনি। তবে আগামীকাল থেকে তুমি সম্পূর্ণ আমার হয়ে যাবে, তখন তোমার উপর সম্পূর্ণ অধিকার থাকবে কেবল আমার, শুধুই আমার। শেষ কথাগুলো জিসান এতটা জোর দিয়ে বলল যে ক্যামেলিয়া অবাক হয়ে গেল। সে জিসানের দিকে প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করে বলল, আমাদের পরিচয় তো মাত্র 2 দিনের। আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং তো দূরে থাক, ভালো মতো চেনা জানাও হয়নি। আর আপনি তো আমাকে ঠিক মতো টলারেটও করতে পারতেন না, কিন্তু হঠাৎ করে আপনি এমন আচরণ করছেন যেন আমরা বহু দীর্ঘদিনের পুরনো প্রেমিক প্রেমিকা। আপনার চোখের ওই পাগল করা ভালোবাসার দৃষ্টি বারবার সাধ্য দিচ্ছে আপনি আমাকে গভীরভাবে ভালোবাসেন। এসবের রহস্য কি জানতে পারি? জিসান ক্যামেলিয়ার ঠোঁট নিজের ডান হাতে শাহাদাত আঙ্গুল রেখে শান্ত স্বরে বলল, সব প্রশ্নের উত্তর হঠাৎ করে পাওয়া যায় না, এজন্য অপেক্ষা করতে হয়। সঠিক সময়ে এলে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। জিসান তার প্রতিটি কথা এবং স্পর্শের মাধ্যমে ক্যামেলিয়াকে গভীরভাবে সম্মোহিত করে তুলেছে, যেটা ক্যামেলিয়া নিজেও বুঝতে পারছে না। ক্যামেলিয়া ঘোর লাগানো কণ্ঠে জিসানের চোখে চোখ রেখে বলল, আপনি জানেন আপনাকে আমার গ্রিক গড অ্যাপোলোর পুত্র অরফিয়াসের মতো লাগে? তাই নাকি? হ্যাঁ, একদম নিখুঁত কাটা কাটা চেহারা, ঘাড় অব্দি ছড়ানো ঝাঁকড়া ঘন চুল, উজ্জ্বল শ্যামলা বর্ণের আকর্ষণীয় গায়ের রং, সবকিছু প্রমাণ বহন করে আপনি অতি সুদর্শন পুরুষ। তাহলে তুমি কি অরফিয়াসের ভালোবাসার পাত্রী, ইউরিডিসের মতো আমার ভালোবাসার প্রেয়সী হবে? ক্যামেলিয়া মন্ত্রমুগ্ধের ন্যায় বলল, অবশ্যই, তবে অরফিয়াস কিন্তু তার প্রিয়তমা স্ত্রী ইউরিডিসকে ভুলবশত চিরতরে হারিয়ে ফেলেছিল। জিসান ধীর স্বরে বলল, কিন্তু আমি তোমায় কোনোদিন হারাতে দেব না, কোনো মতেই না। তারপর একটু থেমে বলল, ক্যামিলি, তুমি কি আমার সৌন্দর্যের প্রেমে পড়তে চাও? না, আমি সম্পূর্ণভাবে আপনার প্রেমে পড়তে চাই, গোটা আপনাকে ভালোবাসতে চাই। আপনার সৌন্দর্য, ব্যক্তিত্ব আমাকে আকৃষ্ট করতে পারলেও আমি সকল রূপে সকল অবস্থায় আপনাকে ভালোবাসতে চাই। আপনার সম্পূর্ণ সত্তা আত্মাকে ভালোবাসতে চাই, আপনাকে গভীরভাবে ভালোবাসতে চাই। জিসান শব্দ করে মিষ্টি হাসল। ক্যামেলিয়া সেই মন্ত্রমুগ্ধকর হাসির দিকে বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইল। জিসান কণ্ঠে নিখাত ভালোবাসার তীব্রতা মাখিয়ে বলল, আমিও কেবল তোমায় ভালোবাসতে চাই, সম্পূর্ণ তুমিটাকে, তোমার সত্তাকে, আত্মাকে আমার করে চাই। তোমার দেহ মন সব কিছু হবে একান্তই আমার। এমনভাবে ভালোবাসতে চাই যেন তোমার অস্থায়ী সৌন্দর্য হারিয়ে গেলেও তোমার প্রতি আমার ভালোবাসা কোনো দিন না কমে। আমি তোমায় নিবিড়ভাবে ভালোবাসতে চাই। বলে জিসান ক্যামেলিয়ার নাকে আলতো করে নাক ঘষল। তারপর চারিদিকে হঠাৎ মাইকের অ্যানাউন্সমেন্ট হতেই জিসান ও ক্যামেলিয়া দুজনই সচকিত হয়ে উঠল। জিসান ক্যামেলিয়ার কপালে আলতো করে ভালোবাসার পরশ ছুঁয়ে দিয়ে বলল, এখন চুপচাপ ভদ্র মেয়ের মতো নিচে নেমে গিয়ে অনুষ্ঠানে পার্টিসিপেট করো। আজকের হলুদ সন্ধ্যার মধ্যমণি তুমি। তবে একটা কথা মনে রাখবে কিউটি পাই, নিজের ছেলে কাজিনদের থেকে একদম দূরত্ব বজায় রাখবে। তোমার কোনো ছেলে বন্ধু নেই আমি জানি, কিন্তু তবুও কোনো ছেলেকে নিজের আশেপাশে ঘেঁষতে দিবে না। আমি আমার কয়েকজন বিশ্বস্ত মানুষকে এখানে রেখে যাচ্ছি, তারা দেখে রাখবে কোনো ছেলে যেন তোমার সংস্পর্শে না আসতে পারে। আর আঙ্কেল আন্টিকে আমি বলে রেখেছি, তোমার বাবা, ভাই আর চাচা ব্যতীত আর কোনো পুরুষ যেন তোমায় হলুদ লাগাতে না পারে। বেশিক্ষণ তোমাকে স্টেজে বসে থাকতে হবে না, তাড়াতাড়ি এসব ঝামেলা থেকে মুক্ত হয়ে রুমে গিয়ে বিশ্রাম করবে, কেমন? জিসানের প্রতিটা কথা শুনে হা হয়ে যাচ্ছে ক্যামেলিয়া। জিসান এতটা পজিটিভ আর কেয়ারিং হবে সে কল্পনাও করতে পারেনি। এমন একটা পুরুষকেই তো আজীবন কল্পনার জগৎ থেকে বাস্তবে চেয়ে এসেছে সে। হঠাৎ করে এমন কাউকে পেয়ে যাবে সেটা যেন তার বিশ্বাসই হচ্ছে না। তার ভাগ্য এত সুপ্রসন্ন হলো কবে থেকে? জিসান ক্যামেলিয়াকে ছেড়ে দিয়ে সাথে করে আনা ডিএসএলআর দিয়ে
ফটাফট তার কয়েকটা ছবি তুলে নিল। তারপর এক পলক ক্যামেলিয়াকে নয়ন ভরে দেখে ছাদের বিপরীত পাশে রেলিংয়ের সাথে লাগানো মই বেয়ে নিচে নেমে গেল। ক্যামেলিয়া অবাক হয়ে দৌড়ে গিয়ে সেদিকে তাকাতেই হা হয়ে গেল। নিচে জিসান এবং তার বয়সে আরও কয়েকজন ছেলেকে দেখা গেল। জিসান তাদের সাথে হাসাহাসি করতে করতে হাত মেলালো। হঠাৎ জিসানের দৃষ্টি ক্যামেলিয়ার দিকে পড়তেই সে এক চোখ টিপ মেরে ক্যামেলিয়ার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে মারল। ক্যামেলিয়া লজ্জায় লাল হয়ে মাথা নুয়ে নিল। তারপর জিসানের দিকে কপট রাগ দেখিয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। যেতে যেতে তার মুখের লাজুক হাসিটা অদেখাই রয়ে গেল জিসানের। জিসান যেখানে অবস্থান করছে সেটা ক্যামেলিয়াদের বাড়ির পেছনের দিক, তাই এখান দিয়ে ছাদে যাওয়া আসা করতে জিসানের খুব একটা অসুবিধা হয়নি। জিসানের এক বন্ধু রাদিফ তাকে খোঁচা মেরে বলল, দোস্ত, তোর মতো কাঠখোটা বদমেজাজি আনরোমান্টিকের বস্তা হঠাৎ করে এতটা উচ্ছল প্রাণবন্ত আর রোমান্টিকের ড্রামা হয়ে গেল কি করে বলতো? কি হয়েছে তোর? সত্যি করে বল, জিন ভূতে আসর করলো নাকি? অপর একজন বন্ধু তাহমিদ জিসানের কপাল আর গাল ছুঁয়ে দেখতে দেখতে বলল, নাকি আবার তোর জ্বর এসেছে বন্ধু? আয় তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। জিসান বিরক্ত হয়ে বলল। উফ, থামবি তোরা? নীরব বলল, থামবো মানে? তুই আমাদের সাথে কখনো ঠিক মতো কথা বলিস না, আর 2 দিনের পরিচিত একটা মেয়ের জন্য তোর ব্যবহার হুট করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বদলে গেল। এটাকে আমরা নরমালি নেব ভেবেছিস? জিসান শক্ত কণ্ঠে জবাব দিল, একটা মেয়ে মানে কি? হবু ভাবি হয় তোদের, সম্মান দিয়ে কথা বলবি। নীরব ঢোক গিলে বলল, ওকে বাবা, সম্মান দিয়ে কথা বলবো। এখন আসল কাহিনী কি খুলে বল না প্লিজ। জিসান ফিসছেল হেসে রহস্যমাখা কণ্ঠে বলল, দিস ইজ এ টপ সিক্রেট ইস্যু, ফরবিডেন টু সে। আম্মু, আব্বু, সাফি, আমাকে বাঁচাও প্লিজ। মাথা ধরে একটানা চিৎকার করতে করতে আর্তনাদ করে কথাগুলো বলল ক্যামেলিয়া। সম্পূর্ণ বিধ্বস্ত এবং অপ্রকৃতিস্থ দেখাচ্ছে তাকে। ঘরে জিনিসপত্র এলোমেলো দেখেই বোঝা যাচ্ছে একটু আগে সেগুলোর উপর দিয়ে সাইক্লোন বয়ে গেছে। রেহানা, পারভিন, নাজমুল হক আর ক্যামেলিয়ার 3 মিনিটের ছোট যমজ ভাই সাফওয়ান হুড়মুড়িয়ে ক্যামেলিয়ার রুমে ঢুকে পড়ল। ক্যামেলিয়াকে এই অবস্থায় দেখে তারা সম্পূর্ণ হতবাক হয়ে গেল। তারা প্রত্যেকে ক্যামেলিয়াকে ঘিরে বসে পড়ল। রেহানা, পারভিন বললেন, কি হয়েছে মা আমার? খুব বেশি খারাপ লাগছে? নাজমুল হক বললেন, আম্মু, তোমার কি হয়েছে? বাবাকে সব খুলে বলো। সাফওয়ান বলল, বল আপু, তোর কি হয়েছে? প্রত্যেকের উত্তেজিত অবস্থা দেখে ক্যামেলিয়ার অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ল। মাথা চেপে ধরে ধীরে ধীরে নিস্তেজ হতে হতে সে বিছানায় ঢলে পড়ল। পুরো বাড়িতে আজ বিয়ের আমেজ। বাড়ি ভর্তি লোকজন, বিয়ের ডেকোরেশন, আনুষ্ঠানিকতা, সব কিছু মিলিয়ে মুখরিত চারপাশ। অথচ কেউ জানে না বিয়ের দিনে বিয়ের কনের অবস্থা খুবই খারাপ পর্যায়ে এসে উপনীত হয়েছে। নিজের রুমের বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে ক্যামেলিয়া। তার ক্যানুলা লাগানো, হাতে স্যালাইন চলছে। ডাক্তার তাকে চেক আপ করে নোট পেডে মেডিসিন লিখে দিচ্ছেন। ক্যামেলিয়ার বিছানার আশপাশ জুড়ে অবস্থান করছে তার মা, বাবা, ভাই আর জিসান। এই কয়জন ছাড়া আর কারো উপস্থিতি লক্ষণীয় নেই সেখানে। রুমের দরজা বন্ধ। মেডিসিন লেখা শেষ হলে জিসান ডাক্তারকে উত্তেজিত হয়ে প্রশ্ন করল, কি অবস্থা দেখলেন ডক্টর সাহেব? ক্যামেলি ঠিক হয়ে যাবে তো? ওর গুরুতর কোনো সমস্যা হয়নি তো? ডাক্তার শান্ত স্বরে বললেন, পুরনো স্মৃতিগুলো ক্যামেলিয়ার মস্তিষ্কে নিউরনের আবসার মতো হানা দিয়ে বেড়াচ্ছে। সেগুলো জোর করে মনে করতে গিয়েই তার এই অবস্থা। তবে চিন্তার কোনো কারণ নেই, আমি চেক আপ করে মেডিসিন লিখে দিয়েছি। এগুলো নিয়মিত খাওয়ালেই ঠিক হয়ে যাবে। আর আপনারা সবাই খেয়াল রাখবেন যাতে ক্যামেলিয়া পুরনো স্মৃতি মনে করতে গিয়েই মস্তিষ্কে খুব বেশি চাপ প্রয়োগ না করে বলে ডাক্তার সেখান থেকে প্রস্থান করলেন। তাকে এগিয়ে দিতে গেল সাফওয়ান। ডাক্তার চলে যেতেই নাজমুল হক হু হু করে কেঁদে উঠলেন। রেহানা, পারভিনও কাঁদতে কাঁদতে আঁচলে মুখ গুজলেন। জিসানেরও যে খারাপ লাগছে না এমনটা নয়, ভেতরে তীব্র অস্থিরতা বয়ে গেলেও বাইরে নিজেকে সম্পূর্ণ শান্ত রাখার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে জিসানের। জিসান নাজমুল হক, রেহানা, পারভিনকে সান্ত্বনা দিতে বলল, আপনারা প্লিজ এইভাবে ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। ক্যামেলি একদম আগের মতো ঠিক হয়ে যাবে। নাজমুল হক চোখের পানি মুছে ভাঙা কণ্ঠে বললেন, সব আমার জন্য হয়েছে, আমার দোষেই আজকে মেয়েটার এই অবস্থা। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। অতীত ভুলে যান না আঙ্কেল। অতীত ভোলা কি এতটাই সহজ জিসান? আমি যদি তখন জেদ না দেখে ক্যামেলিয়াকে তোমার থেকে আলাদা না করতে চাইতাম, তাহলে হয়তো আজকে আমার মেয়েটার এমন অবস্থা হতো না।
আমার মেয়েটা একদম সুস্থ স্বাভাবিক থাকতো, হয়তো এখনকার থেকেও সুখী দিন যাপন করতো। তারপর হঠাৎ নাজমুল হক জিসানের হাত ধরে কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলেন, একবার তোমাদেরকে আলাদা করে এখন আমি পাপের প্রায়শ্চিত্ত করেছি, এবার আর সেটা করে পাপের বোঝা বাড়াইতে চাই না। কথা দাও বাবা, আমার মেয়েটাকে তুমি নিজের সবটুকু ভালোবাসা দিয়ে অনেক ভালো রাখবে, ওকে কখনো তিল পরিমাণ কষ্ট পেতে দেবে না। জিসান ক্যামেলিয়ার নিষ্পাপ অচেতন মুখটার দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, কথা দিচ্ছি আঙ্কেল, ওকে আমার থেকেও বেশি ভালোবাসবো আমি। নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে ওকে ভালো রাখবো। তোমাকে লাল বেনারসি শাড়িতে অসম্ভব মায়াবিনী লাগছে কিউটি পাই। তোমাকে এই অবস্থায় দেখে আমি মনে হয় এখনই হার্ট ফেল করে মারা যাব। বিয়ের সাজে সজ্জিত হয়ে নিজের রুমের বিছানায় বসে রয়েছে ক্যামেলিয়া। সকালবেলা শরীর খারাপ হওয়াতে পার্লারের মেয়েদের বাড়িতেই ডেকে নিয়েছেন নাজমুল হক। ক্যামেলিয়ার সাজানো শেষ হয়ে গেলে তার বান্ধবীরা এবার একে একে সেজে নিচ্ছে। বসে থাকতে থাকতে বোর হয়ে যাওয়ায় ফেসবুক স্ক্রল করছিল সে। আচমকা মেসেঞ্জারে জিসানের মেসেজ পেয়ে সে যেন আকাশ থেকে পড়ল। চারপাশে দরজা জানালায় চোখ বুলিয়ে ভালো মতো দেখে নিল কোথাও জিসান কিংবা তার কোনো গুপ্তচর লুকিয়ে আছে কিনা, কিন্তু সন্দেহজনক তেমন কাউকে না পেয়ে জিসানের উদ্দেশ্যে দ্রুত হাতে টাইপিং করলো সে। আপনি আমায় কিভাবে দেখলেন? আমার নজর আমার কিউটি পাইয়ের দিকে 24 ঘন্টাই রয়েছে। উফ ঢং, তাহলে ঘুমানোর সময় আমাকে দেখেন নাকি? অবশ্যই দেখি, ঘুমাতে গেলে স্বপ্নে তোমাকে দেখি, আর জেগে থাকলে কল্পনায় তোমাকে দেখি। তারপর জিসান কয়েকটা গানের লাইন ভয়েস দিয়ে সেট করলো। স্বপ্ন থেকে আসো নয়নেতে, নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও, জাগরণে এসে কাছে দাঁড়াও, যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আধার। ভয়েসটা অন করতে একটা মিষ্টি পুরুষালী সুর শুনতে পেল ক্যামেলিয়া সহ উপস্থিত সকলে। গানের সুরে ক্যামেলিয়া এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে তার বান্ধবীরা এবং পার্লারের মেয়েরা যে তার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে রয়েছে সেটা সে মোটেও খেয়াল করলো না। গান শোনা শেষে লাজুক হেসে সামনে তাকাতেই ক্যামেলিয়া অপ্রস্তুত হয়ে গেল। সবাই তার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে দমফাটা হাসিতে মেতে উঠল। ফাজিল বান্ধবীগুলো নিজেদের চিরাচরিত স্বভাব অনুযায়ী খোঁচা দিতে লাগলো। আরে আমাদের বান্ধবী তো লজ্জায় লাল, নীল, সাদা, কালো সব হয়ে গেল রে। দুলাভাইয়ের গলার আওয়াজটা কি সুন্দর! আহা, ইস, আমাদের জামাইবাবু কি রোমান্টিক, হবু বউকে রোমান্টিক সং সেন্ড করেছে। দুলাভাইয়ের মনে হয় আর তর্স হয়েছে না, বউকে না দেখতে পেয়ে মনে হয় বেচারার আনচান আনচান অবস্থা হয়ে গেছে। আরে বান্ধবী, তুই লজ্জা পাচ্ছিস কেন? আমরা কেউ কিছু দেখছি না, শুনছি না, ক্যারি অন। ক্যামেলিয়া লজ্জায় বিরক্তিতে নাক মুখ কুচকে সবকটাকে এক ধমক দিয়ে বসলো। চুপ কর হারামির দল। অপরদিকে নিজের বাসায় লাল শেরওয়ানি পরিহিত অবস্থায় জিসান ল্যাপটপের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। মূলত নিজের এক বন্ধুকে দিয়ে ক্যামেলিয়ার বিবাহিত এক বান্ধবীর ছোট মেয়েকে দিয়ে। ক্যামেলিয়ার সাজগোজের সময় তার রুমের ফ্লাওয়ার ভ্যাসে হিডেন ক্যামেরা ফিট করিয়েছে জিসান, যার ফলে ক্যামেলিয়ার সাজগোজের প্রতিটি মুহূর্ত সে অনায়াসে ঘরে বসে ল্যাপটপে দেখতে পাচ্ছিল। তার লজ্জায় আরক্তিম মুখ দেখে মনে মনে প্রশান্তি অনুভব করছে জিসান। নিজের আচরণ এবং অনুভূতিতে নিজেই অবাক হয়ে যায় জিসান। আবারও 7 বছর আগে সেই প্রাণবন্ত ও নওজোয়ান জিসানকে আজকের এই রুক্ষ ও বদমেজাজি জিসানের মধ্যে আবিষ্কার করতে পেরেছে সে। এক কথা এক দাবি, 50,000 টাকা না হলে কিছুতেই বরযাত্রীকে গেটের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। বিয়ের গেটের সামনে চাঁদা আদান প্রদান নিয়ে বড় কনে পক্ষের মাঝে তুমুল তর্ক বিতর্ক চলছে এই মুহূর্তে। কেউ কারো দাবি মানতে নারাজ। মগের মূল্য নাকি, যা চাইবেন তাই দিতে হবে। 25,000 নিলে নেন, না হলে পাগুন। বিয়ের গেটে চাঁদাবাজি চলবে না, চলবে না। হঠাৎ বর পক্ষের ছেলেরা সম্মিলিতভাবে এই কথা বলে বলে স্লোগান দিতে লাগলো। কনে পক্ষের মেয়েরাও পরাজয় মেনে নিতে নারাজ। ক্যামেলিয়ার এক বান্ধবী ফাতেহা বলল, শুনেছি আমাদের দুলাভাই নাকি আর্মি অফিসার। তো আর্মি অফিসাররা এসব সামান্য কাজে এত সময় নষ্ট করে নাকি? তাদের কাছে তো সময়ের মূল্য অনেক। বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজে এভাবে সময় নষ্ট করলে হবে? তাছাড়া এসব টাকা তো তার কাছে হাতের ময়লা, এটা দিতেই তার এত কার্পণ্য কিসের? জাতি জানতে চায়। পাশ থেকে নীলা চেঁচিয়ে উঠল, ধন বড় নাকি মান বড়? আমাদের দুলাভাইয়ের মন বড়।
নীলার দেখা দেখে অন্যান্য মেয়েরাও একই স্লোগান দিতে লাগলো। দুই পক্ষের মাঝে আবার হই হুল্লোড় হট্টগোল লেগে গেল। গেটের বাইরে অবস্থানরত কালো রঙের BMW গাড়ির জানালা খুলে জিসান তার বন্ধুদের হাত দিয়ে ইশারা করলো। রাদিফ, তাহমিদ আর নীরব সেখানে ছুটে গেল। কিছুক্ষণ কথাবার্তা শেষে তারা ফিরে এসে মুখ গমরা করে এক বান্ডিল টাকা নীলাদের হাতে তুলে দিল। মুহূর্তেই কনে পক্ষের মাঝে বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ল। তারা সমস্বরে চেঁচিয়ে উঠে জিসানের জয়ধ্বনি করতে লাগলো। আবার অনেক মেয়েরা তাদের সাথে এতক্ষণ তর্ক বিতর্ক করতে থাকা ছেলেদেরকে বুড়ো আঙ্গুল দেখালো। এতে বরপক্ষের ছেলেরা মুখ থমথমে করে রাখলো। তারা পরাজিত হয়েছে এমনভাবে মুখ গোমরা করে রইল। তাহমিদ চোখ ছোট ছোট করে মেয়েদের দিকে তাকিয়ে বলল, একবার জিতে গেছেন বলে বারবার জিতে যাবেন সেটা হবে না বিয়ান সাহেবাগণ। মনে রাখবেন রিসেপশন এখনো বাকি রয়েছে, তখন কিন্তু খেয়াল থাকবে আমাদের হাতে। কোলাহলপূর্ণ ঢাকা শহরের হাইওয়েতে জ্যামে আটকে রয়েছে জিসানদের 3টা গাড়ি। প্রথমটা বিয়ের গাড়ি এবং পরের 2টা হাইয়েস্ট মাইক্রো। গাড়িতে জার্নি করতে পারলেও জ্যাম এবং গরম একদম সহ্য করতে পারে না ক্যামেলিয়া। এই মুহূর্তে গরমে জ্যামের মাঝে আটকে থেকে আর যানবাহনের দূষিত গ্যাসের কারণে তার কেমন গা গুলিয়ে উঠছে, বমি বমি পাচ্ছে। একে তো সকাল থেকে শরীরটা কিছুটা দুর্বল ছিল, তার উপর বিদায়ের সময় প্রিয়জনদের জড়িয়ে ধরে আহাজারি করে কান্নাকাটি করেছে। এখন আবার জার্নি করতে করতে আরও ক্লান্ত হয়ে পড়েছে। মাইক্রোতে এসি থাকা সত্ত্বেও ক্যামেলিয়ার জোড়াজোড়ির জন্য এসি অফ করে জানালা খুলে দিয়েছিল জিসান। ক্যামেলিয়ার নাকি খোলা প্রাকৃতিক বাতাস ভালো লাগে। জানালা অফ করা গাড়িতে তার নাকি দম বন্ধ লাগে। কিন্তু এখন ক্যামেলিয়ার এই অবস্থা দেখে গাড়ির জানালা অফ করে দিয়ে এসি অন করে দিল জিসান। হঠাৎ ক্যামেলিয়া তার কাঁধের উপর নিজের দেহের সমস্ত ভার ছেড়ে দিল। তুলতুলে নরম দেহটা জিসানের শক্তপোক্ত শরীর ছুতেই রোমাঞ্চিত হয়ে উঠল জিসানের শরীর। সেই সাথে একটা তীব্র ভালো লাগা কাজ করতে লাগলো তার মনে। গতকাল পরে ক্যামেলিয়া আবার তার ঘাড়ে এভাবে মাথা রেখেছে ভাবতেই তার অন্যরকম অনুভূতি হচ্ছে। দু হাতে ক্যামেলিয়াকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল সে। এই তো মাত্র কিছুক্ষণ আগে 3 কবুল বলে মেয়েটাকে নিজের জীবনের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে জিসান। তার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়ে গেছে ক্যামেলিয়া। ক্যামেলিয়ার জীবনেরও অপরিহার্য অংশ হয়ে গেছে জিসান। মরণের আগ পর্যন্ত এই পবিত্র বন্ধন আর কোনোদিন ছিন্ন হবে না। ক্যামেলিয়ার উদ্দেশ্যে জিসান নরম কণ্ঠে শুধালো, খুব বেশি খারাপ লাগছে ক্যামেলি? আচার খাবো, আমার কি বমি বমি ভাব হচ্ছে। এরকম হলে আমি প্রচুর পরিমাণে আচার খাই। এই মুহূর্তে আমার আচার খাওয়া প্রয়োজন, না হলে বমি করে আপনার বিয়ের শেরওয়ানি একদম নাজেহাল করে দেব। কিন্তু এই মুহূর্তে এই জ্যামের মধ্যে আমি আচার কোথায় পাবো? সেটা আমি জানি না। নিজেকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি আমার আচার এনে দিন। জিসান কয়েক মুহূর্ত ভাবলো। তার মাঝে খারাপ লাগা কাজ করলেও মেয়েটা এই মুহূর্তেও তাকে ট্রিট দিচ্ছে ভেবে কিছুটা বাঁকা চোখে তাকালো তার দিকে। এই একদম আমার সামনে এসব করবে না বলে দিলাম। আই হেট দিস ডিসগাস্টিং থিং। বউয়ের সামান্য বমি সহ্য করতে পারবেন না কেমন স্বামী আপনি? গতকাল না আমাকে ভালোবাসার বড় বড় লেকচার দিচ্ছিলেন? জিসান ভ্রুকুচকে বলল, ওগুলো লেকচার নয়, আমার সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ। ক্যামেলিয়া হঠাৎ সোজা হয়ে বসে বমির ভাব করতে করতে জিসানকে কিছু একটা ইশারা করলো। জিসান ক্যামেলিয়ার পরবর্তী পদক্ষেপ বুঝতে পেরে চোখ মুখ বড় বড় করে সিটের পেছন থেকে দ্রুত কতগুলো পলিথিন বের করে ক্যামেলিয়ার হাতে ধরিয়ে দিল। কিন্তু তাতেও কাজ হলো না। ক্যামেলিয়া সোজা জিসানের শেরওয়ানির উপরেই কাজ সেরে দিল। জিসান হতভম্ব হয়ে কতক্ষণ ক্যামেলিয়ার দিকে তাকিয়ে রইল। কী করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। পরক্ষণেই মেয়েটার কাতর চোখ মুখ দেখে তার ভীষণ মায়া হলো। নিজের পোশাকের তোয়াক্কা না করে দ্রুত একটা পলিথিন ক্যামেলিয়ার মুখের সামনে ধরলো। ক্যামেলিয়া গড়গড় করে সেখানে বমি করতে লাগলো। একসময় বমি করতে করতে নিস্তেজ হয়ে সিটে হেলান দিয়ে শুয়ে পড়ল। বিয়ের গাড়িটায় কেবল ক্যামেলিয়া ও জিসান এবং সামনে একজন ড্রাইভার রোবটের মতো গাড়ি ড্রাইভ করছে। জিসান তাই নির্দ্বিধায় নিজের পরনের শেরওয়ানি খুলে ফেলল। ভেতরে থাকা ধূসর রঙের টি শার্ট পরে রইল কেবল। এরপর ড্রাইভারের থেকে এক বক্স টিস্যু পেপার নিয়ে ক্যামেলিয়ার মুখ ও গলা ভালোভাবে মুছে দিল। সিটে লেগে থাকা ময়লাগুলোও পরিষ্কার করে দিল। তারপর নিস্তেজ ক্যামেলিয়ার মাথার ওড়না ভারী গয়নাগাটি খুলে ফেলে তাকে নিজের বুকের সাথে চেপে ধরল। কিছুক্ষণের মাঝেই জ্যাম ছেড়ে দিল। ক্যামেলিয়া ড্রাইভারকে এসি অফ করে সফট মিউজিক ছাড়তে বলল। এরপর গাড়ির দুপাশের জানালাগুলো খুলে দিল। রাতের শীতল প্রাকৃতিক বাতাসে ভরে গেল গাড়ির ভেতরটা। জিসানের বুকের মধ্যে গুটিসুটি মেরে বসে থাকা ক্যামেলিয়ার এতে যেন বেশ স্বস্তি বোধ হলো। জিসান ক্যামেলিয়ার নিষ্প্রাণ মায়াবী মুখটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, তুমি আসলেই একটা মায়াবিনী। যতই তোমার মায়া কাটাতে চাই, কোনোভাবেই সেই মায়া কাটাতে দাও না।
শত চেয়েও তোমার সামনে নিজের কঠোর সত্তাটাকে ধরে রাখতে পারলাম না। তুমি সামনে আসলেই কোনো না কোনোভাবে তোমার মায়ায় দ্বিগুণভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ি। জিসানদের বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 11টা বেজে যায়। তখনও সকলে জেগে থেকে মহা উৎসাহে নতুন বরকনের জন্য অপেক্ষা করছিল। বাড়িতে কিছুক্ষণ ঘুমানোর ফলে ক্যামেলিয়ার শরীর কিছুটা ভালো লাগছিল, তাই নিজের শ্বশুর বাড়িতে নতুন বউয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করতে সক্ষম হলো সে। এই মুহূর্তে জিসানদের বাড়ির উপস্থিত সকল মানুষ মেহমানদের চোখের মধ্যমণি সে। সকলে তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। নতুন বউয়ের রূপ ও গুণের প্রশংসা করে সবাই পঞ্চমুখ। সেই সাথে জিসান ও ক্যামেলিয়াকে রাজজোটক বলে উপাধি দিল সবাই। তবে এত হাসি মুখের মাঝে একটি মুখে বিষণ্ণতা নেমে আসতে দেখা গেল। সে হলো জিসানের দূর সম্পর্কের মামাতো বোন কিয়ারা। সে কবে থেকে মনে মনে জিসানের প্রতি একপাক্ষিক ভালোবাসা পুষে রেখেছিল সে, তবে সেটা প্রকাশ করার আগেই প্রিয় মানুষটা সম্পূর্ণভাবে অন্য কারো হয়ে গেল। আমার প্রতীক্ষায় এত অধীর হয়ে বসে আছো? নিস্তব্ধ রুমের পিনপতন নীরবতার মাঝে চিরচেনা পুরুষালী শটটা ক্যামেলিয়ার কাছে হিমশীতল মনে হলো। পাতলা ফিনফিনে লাল বর্ণের ওড়না দিয়ে আচ্ছাদিত ঘুমটার আড়াল থেকেই সে জিসানের আবছা প্রতিচ্ছবি দেখতে পেল। জিসান ক্যামেলিয়ার কাছে ধীর পায়ে এসে বসল। তার চোখ জোড়ায় মাদকতার পাশাপাশি এক অদ্ভুত তীক্ষ্ণতা বিরাজ করছে, যেটা স্পষ্ট অনুধাবন করতে পারছে ক্যামেলিয়া। জিসান ক্যামেলিয়ার ঘুমটা উন্মুক্ত করতে করতে তার দিকে শীতল চাহনি নিক্ষেপ করে পূর্বের স্বরে আওড়ালো। অপেক্ষা জিনিসটা কতটা মারাত্মক সেটা জানো তুমি প্রেয়সী? ক্যামেলিয়া ড্যাব ড্যাব চোখে জিসানের দিকে তাকিয়ে রইল। জিসানের কোনো কথা তার বোধগম্য হচ্ছে না। হঠাৎ জিসান ক্যামেলিয়ার অলঙ্কারবিহীন পাতলা নরম দেহটাকে নিজের দুই হাতের আঁচড়ায় নিয়ে নিল। নরম শরীরে দুই শক্ত বাহু বন্ধনের আলিঙ্গনে কেঁপে উঠল ক্যামেলিয়া। সেই সাথে কিছুটা ব্যথা অনুভূত হতে লাগলো। জিসানের হঠাৎ এরকম পরিবর্তিত রূপ তার বোধগম্য হচ্ছে না। ক্যামেলিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার কি হয়েছে? আপনার ভাবভঙ্গি হঠাৎ এমন পাল্টে গেল কেন? জিসান রহস্য মাখা শীতল কণ্ঠে বলল, আমার আচার আচরণ ভাবভঙ্গি ব্যবহার সব তো সে কবেই পাল্টে গিয়েছে। গোটা আমিটাই যে পাল্টে গিয়েছি। কার জন্যে জানো সুইটার? ক্যামেলিয়া ভার্ত দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে রইল। জিসান আবারও শীতল কণ্ঠে বলল, শুধুমাত্র তোমার জন্যে। ক্যামেলিয়া অবাক কণ্ঠে শুধালো, আমার জন্যে? হ্যাঁ, শুধু তোমার জন্যে। তবে তুমি খুব ভাগ্যবতী ক্যামেলি। অতীতের সব কিছু ভুলে গিয়ে তুমি দহন যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে গিয়েছিলে, কিন্তু আমি সেটা পারিনি। আমার যন্ত্রণার একাংশ যদি তুমি অনুভব করতে পারতে, তাহলে বেঁচে থাকা বড্ড কঠিন হয়ে যেত তোমার জন্য। ক্যামেলিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল জিসানের পানে। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না সে। হঠাৎ সে অনুভব করলো তার দেহে জিসানের আলিঙ্গন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একসময় জিসান ক্যামেলিয়ার দুই বাহু বিছানার সাথে চেপে ধরে তার উপর নিজের দেহের সম্পূর্ণ ভার ছেড়ে দিল। মেরুন রঙের ডিম লাইটের মৃদু আলোয় ক্যামেলিয়া জিসানের সুশ্রী মুখটাকে প্রচণ্ড মায়াবী রূপে আবিষ্কার করলো। তার ওই মায়াবী ডাগর ডাগর চোখের নেশা ভরা চাহনি, ঘোর লাগানো দৃষ্টি, কামকতায় আচ্ছন্ন মুখশ্রী সবকিছু ক্যামেলিয়াকে সম্পূর্ণ আবেশিত করে তুলল। জিসান ক্যামেলিয়ার গলায় ও ঘাড়ে মুখ ডুবালো। তার খোপা করা লম্বা চুলগুলো মেলে দিয়ে সেটার গন্ধে মাতোয়ারা হতে লাগলো। ক্যামেলিয়ার নিঃশ্বাস ভারী হতে লাগলো। জিসানের ভালোবাসাময় মিষ্টি যন্ত্রণাগুলো সহ্য করতে না পেরে বিছানার চাদর খামচে ধরল সে, তবুও যেন স্থির হতে পারছিল না। জিসান ক্যামেলিয়ার সমস্ত মুখ এবং বুক জুড়ে অজস্র চুম্বন করতে লাগলো। একসময় জিসান ক্যামেলিয়ার নরম পাতলা গোলাপি অধর জোড়ায় নিজের লালচে বাদামি পুরুষালী ঠোঁট জোড়া স্পর্শ করালো। আলতো স্পর্শ থেকে ক্রমে সে স্পর্শ গভীর থেকে গভীরতর হতে লাগলো। হঠাৎ ক্যামেলিয়ার মনে হলো জিসান যেন তার ঠোঁট জোড়ার সাথে বহু বছরের জমে থাকা ক্ষোভ অভিমানের রাগ মেটাচ্ছে। ক্যামেলিয়া নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জিসানকে ছাড়াতে চাইলেও শক্তপোক্ত দেহের অধিকারী জিসানকে একচুল পরিমাণও নড়াতে পারল না। রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে ক্যামেলিয়ার দেহের সর্বাঙ্গে জিসানের পাগল করা স্পর্শ গভীর থেকে গভীরতর হতে লাগলো। ক্যামেলিয়ার উন্মুক্ত সুঢল বুকজোড়ার উপর নিচ ওঠানামা ক্রমশই বাড়তে লাগলো। ক্যামেলিয়ার অস্ফুট গোঙানি ও দুজনের ভারী নিঃশ্বাস ব্যতীত ফুলসজ্জার রুমটাতে আর কোনো আওয়াজের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না।
ধীরে ধীরে জিসানের তীব্রতর স্পর্শগুলো কোমল হয়ে এলো। অকস্মাৎ আক্রমণাত্মক তীব্রতার পরিবর্তে সেগুলো ভালোবাসাময় স্পর্শে রূপান্তরিত হতে লাগলো। ক্যামেলিয়া নিজেকে অন্যরকম সুখের মাঝে আবিষ্কার করলো। বেশ জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস চলতে লাগলো তার। রাত্রির মধ্যভাগ যখন পেরিয়ে গেছে তখন জিসান ক্যামেলিয়ার মায়াবী মুখখানার উপর নিজের সম্পূর্ণ দৃষ্টিপাত করলো। ড্রিম লাইটের মৃদু আলোতে তার কাছে ক্যামেলিয়াকে পুরো অপ্সরার মতো লাগছে। ক্যামেলিয়ার মায়াবী মুখশ্রী উন্মুক্ত দেহবায়ক জিসানের কাছে তীব্র আবেদনময়ী মনে হচ্ছে। জিসান অনেকক্ষণ যাবৎ বিমুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে থেকে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ক্যামেলিয়ার দুই চোখের অশ্রুগুলো সন্তর্পণে আলগোছে মুছে দিল। তারপর তার কপালে অনেকক্ষণ সময় নিয়ে ভালোবাসার এক দৃঢ় চুম্বন এঁকে দিল। ক্যামেলিয়া তার দিকে অনুভূতিহীন নিষ্প্রাণ চোখে তাকিয়ে রয়েছে। ক্যামেলিয়াকে নিজের উন্মুক্ত বুকের উপর সযত্নে টেনে নিয়ে তার বস্ত্রবিহীন শরীরে পাতলা চাদর টেনে দিল জিসান। ক্যামেলিয়া জিসানের বুকে শান্ত বিড়াল ছানার ন্যায় শুয়ে থেকে তার হার্টবিটের আওয়াজ মনোযোগ সহকারে শুনতে লাগলো। লোকটার হৃদস্পন্দন সবসময় এত তীব্রভাবে কেন স্পন্দিত হয়? জিসান ক্যামেলিয়ার মুখের কাছে আসা চুলগুলোকে কানের পিঠে গুজে দিয়ে তার মাথায় পরপর কয়েকটা চুমু খেলো। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে হাসকি স্বরে বলে উঠল, অনুভূতি দহনের পরিণাম কতটা তীব্র হয় তার কিছুটা উত্তাপ নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছ কিউটি পাই। সকালে ঘুম থেকে উঠে নিজেকে একা বিছানায় আবিষ্কার করলো ক্যামেলিয়া। পুরো বিছানা এলোমেলো, ফুলসজ্জার বিছানায় সাজানো ফুলগুলো যত্রতত্র পড়ে রয়েছে, অথচ বাকি সম্পূর্ণ রুমটা গোছানো। ক্যামেলিয়া ভালো করে জিসানের রুমটা পর্যবেক্ষণ করলো। বেশ বড় এবং আধুনিক আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো একটা ছিমছাম রুম। স্কাই ব্লু লাইট কালারের রুমের প্রতিটা আসবাবপত্র চোখ বুলালেই বোঝা যায় জিসান কতটা শৌখিন ছেলে। ক্যামেলিয়া মনে মনে বলল, আম্মু ঠিকই বলেছিল, জিসান আসলে একটা ডিসেন্ট আর সিনসিয়ার পারসন। অথচ ক্যামেলিয়া সম্পূর্ণ অগোছালো একটা মেয়ে। বিয়ের আগে তার মাই তার সবকিছু গুছিয়ে দিত, বিয়ের পর তার মেয়ের কি হবে এই নিয়ে তার ভাবনার শেষ ছিল না। ক্যামেলিয়া নিজেও ভাবতে পারতো না যে তার কি হবে। এখন জিসানের সাথেই বা সে কীভাবে মানিয়ে নেবে? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকাতেই আটকে উঠে সে। বেলা 10টা বাজতে চলল, আর সে কিনা নতুন বউ হয়ে এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে। অথচ তাকে কেউ একটা বারও ডাকতেও এলো না। পাতলা চাদরটা গায়ে জড়িয়ে নিয়ে আলমারি থেকে দুটো শাড়ি, পেটিকোট আর ব্লাউজ নিয়ে ওয়াশরুমের দিকে ছুটতে নিলেই, কারোর সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যেতে নিলেই কেউ একজন শক্তভাবে তার বাহু ও কোমর টেনে চেপে ধরে। তারপর কারো শক্তপোক্ত বুকের মাঝে আশ্রে পড়ে ক্যামেলিয়া। ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই পেশিবহুল উন্মুক্ত বুকের জিসানকে দেখে থমকে যায় সে। জিসানের কোমর থেকে হাঁটুর অবধি কেবল একটি সাদা টাওয়েল জড়ানো। জিসানের সদ্য শাওয়ার নেওয়া উজ্জ্বল শ্যামলা বর্ণের চওড়া ও প্রশস্ত শরীরে এখনও জলকণা লেপ্টে আছে। লোমবিহীন জিম করা সিক্স প্যাকওয়ালা বডিটা মারাত্মক চিন্তাকর্ষক লাগছে ক্যামেলিয়ার কাছে। গ্রিক পুরুষালী শান্ত মুখশ্রীর কপাল জুড়ে ভেজা চুলগুলো লেপ্টে রয়েছে। তারই মধ্যে মাদকতাময় একজোড়া চোখ ক্যামেলিয়াকে সম্পূর্ণভাবে নিঃশেষ করে দিচ্ছে যেন। ক্যামেলিয়া সেদিকেই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। জিসানকে এই মুহূর্তে তার কাছে প্রচণ্ড আবেদনময় মনে হচ্ছে। নীরবতা ভেঙে জিসান বলে উঠল, আই নো আই অ্যাম হ্যান্ডসাম, তাই বলে আমাকে চোখ দিয়ে এভাবে গিলে খাবে তুমি? ক্যামেলিয়ার এতক্ষণে যেন হুঁশ ফিরল। সে জিসানকে কিছুটা ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরে দাঁড়িয়ে ভেঙচি কেটে বলল, বয়ে গেছে আপনাকে আমার চোখ দিয়ে গিলে খেতে? যেই না চেহারা নাম দিয়েছে পেয়ারা, আপনার উপর ক্রাশ খাওয়া লাগবে কেন? এই ক্যামেলিয়া আফরিনের উপর শত শত ছেলে ক্রাশ খেয়ে পড়ে থাকতো, সেটা জানেন? মুহূর্তেই জিসানের চেহারার রং পাল্টে গেল। হাসি হাসি আবেশিত মুখটা মুহূর্তেই শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে ক্যামেলিয়াকে কাছে টেনে এনে দুই বাহু ঝাঁকিয়ে জিসান শক্ত কণ্ঠে বলে উঠল, আমার সামনে অন্য কোনো ছেলেদের নাম আনা তো দূরের কথা, তাদেরকে নিয়ে কোনোরূপ চিন্তা নিজের মাথায় আনার কথা ভুলেও ভাববে না ক্যামেলি, তাহলে এর পরিণতি খুব খারাপ হবে বলে দিচ্ছি। আর যে ছেলে তোমার দিকে অন্যরকম দৃষ্টি নিয়ে তাকাবে তার চোখ আমি তুলে নিব, গট ইট? জিসানের হুঙ্কারে ক্যামেলিয়া থরথর করে কেঁপে উঠল। এই লোকটা মুহূর্তের মাঝে এভাবে রূপ বদল করে কি করে? কোনোদিন না জানি এসবের চক্করে ক্যামেলিয়া নিজেই আমার হার্ট অ্যাটাক করে বসে। ক্যামেলিয়া দ্রুত উপর নিচ মাথা দুলিয়ে আমতা আমতা করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, ও ওয়াশরুমে যেতে হবে আমায়।
এবার বুক থেকে হাঁটুর কিছুটা নিচ পর্যন্ত চাদরে আবৃত ক্যামেলিয়াকে শুকনো নজরে পর্যবেক্ষণ করলো জিসান। তারপর মুখে বাঁকা হাসির রেখা টেনে ক্যামেলিয়াকে খোঁচা দিয়ে বলে উঠল, গতকাল রাতে আমার দেওয়া আদরের স্পর্শগুলো এখনও তোমার শরীরে লেগে রয়েছে। সেগুলোকে সাবান পানি দিয়ে ঘষে মেজে নিশ্চিহ্ন করা কি খুব জরুরি? ক্যামেলিয়া ভ্রুকুচকে জিসানের দিকে তাকালো। জিসানের ভাব ভঙ্গিমা কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে ক্যামেলিয়া নাক ফুলিয়ে বলে উঠল, দেখুন মিস্টার আদিল হোসেন জিসান, এইসব ঠোঁটকাটা মার্কা কথা আমার সামনে বলা বন্ধ করুন। আপনাদের আর্মি ট্রেনিংয়ে কি এই সমস্ত ঠোঁটকাটা কথা বলার ট্রেনিং দেওয়া হয়? জিসান ঠোঁট উল্টে বলল, না, মোটেও না। ইউনো, এগুলো হলো স্পেশাল পার্সনদের ক্রিয়েটিভিটি, যা সবার মধ্যে থাকে না। আমার মতো লাখে একটা প্রেমিক পুরুষের মধ্যে থাকে, আর সেই হিসেবে তুমি তো আমার মতো লাভার বয়কে পেয়ে লাকি গার্ল হয়েছো। বলে নিজের ভ্রু দুইটা উপর নিচ নাচালো জিসান। ক্যামেলিয়া মনে মনে দাঁতে দাঁত চেপে বলল, লাকি গার্ল না ছাই, ব্যাটা তো দেখি পুরো একটা বদের হাড্ডি। প্রথম প্রথম কি সুন্দর একটা ইনোসেন্ট আর সিরিয়াস লুক নিয়ে থাকতো সব সময়, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানতো না। আর এখন দেখো ব্যাটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। গিরগিটি হয়ে গিয়ে দেখে লজ্জা পাবে। অনেকক্ষণ যাবৎ কানে একটা ইয়ারিং পরার চেষ্টা করে যাচ্ছে ক্যামেলিয়া, কিন্তু কোনোভাবেই সেটা কানে লাগাতে পারছে না সে। আসলে তাড়াহুড়ো করতে গিয়ে তার এই অবস্থা হচ্ছে। কোনটা রেখে কোনটা পড়বে সেটা ভাবতে ভাবতেই সব কাজে গোলমাল বাঁধিয়ে ফেলছে সে। হঠাৎ ঘাড়ের পেছনে কারো উষ্ণ নিঃশ্বাস টের পেল ক্যামেলিয়া। মুহূর্তেই তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। নিঃশ্বাস গাঢ় হতেই নিজের কোমর ও পেটের নিম্নাংশ জুড়ে কারো শীতল হাতের বিচরণ অনুভব করলো সে। মুহূর্তেই আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। তারপরও তার দেহ যেন ক্রমশ অবশ হয়ে যেতে চাইছে। জিসানের দুই হাতের স্পর্শ আরও তীব্রতর হয়ে উঠল। চিরসেনা পুরুষালী ঠোঁট জোড়া ক্যামেলিয়ার গলা, ঘাড় ও চুলে বিচরণ করতে লাগলো। ভেজা চুলের মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা হতে লাগলো জিসান। একসময় জিসান ক্যামেলিয়ার দুই কানের লতিতে আলতো করে নিজের জিভ ছোয়ালো। মুহূর্তেই থরথর করে কেঁপে উঠল ক্যামেলিয়া। জিসান ক্যামেলিয়ার ঘাড়ে মুখ ডুবানো অবস্থাতেই থেমে থেমে গভীর নেশাক্ত কণ্ঠে বলতে লাগলো, এইভাবে সদ্য গোসল সেরে শরীর জুড়ে বিন্দু বিন্দু পানির ছোঁয়া নিয়ে ভেজা চুলে কালো শাড়ি পরে আমার সামনে এসে আমাকে কি পাগল করে দিতে চাও প্রিয়তমা? তুমি ময় প্রেমাশক্তি আমাকে চরম উন্মাদে পরিণত করে তুলেছে। আর কত দহনে পোড়াবে আমাকে তুমি? পুড়তে পুড়তে ছাই হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি। তবে সেই দহনে এবার আমি একা জ্বলবো না, তোমাকেও সেই দহনে একইভাবে জ্বালাবো, বোঝাবো নেশাক্ত ভালোবাসার তীব্রতা কতটুকু। এভাবে বেশ কিছুক্ষণ সময় থেকে ক্যামেলিয়াকে ধীরে ধীরে ছেড়ে দিল জিসান। ক্যামেলিয়া তখনও ঘর থেকে বের হতে পারছিল না। চোখ মুখ খিচে বন্ধ করে আবেশিত হয়ে রয়েছে সে। জিসান সেটা দেখে মুচকি হাসলো। তারপর ক্যামেলিয়ার নেতিয়ে পড়া হাত থেকে কানে দুলটা নিয়ে সযত্নে তার কানে পরিয়ে দিল। ক্যামেলিয়া ধীরে ধীরে চোখ খুলে জিসানের দিকে তাকালো। ওই চোখ জোড়া নেশাক্ত দৃষ্টি সে কিছুতেই সহ্য করতে পারে না। তবুও তীব্র সাহস দেখিয়ে চোখ জোড়ায় চোখ আবদ্ধ করে রাখলো সে। আমি আপনাকে ঠিক বুঝে উঠতে পারি না জিসান। এই মনে হয় আপনি একজন, আবার মনে হয় আপনি আরেকজন। কখনো খুব পরিচিত লাগে, আবার কখনো ভীষণ অপরিচিত লাগে। আপনাকে আমার বহুরূপী মনে হয়, কিন্তু আপনি আসলে কোনটা জিসান? তোমার অন্তর্দৃষ্টি দিয়ে আমাকে চেনার চেষ্টা করো ক্যামিলি। ঠিকই আমার আসল রূপ তুমি খুঁজে পেয়ে যাবে। আপনার ওই মাতাল করা দৃষ্টি দেখলে কখনো মনে হয় ওই চোখ জোড়ায় আমার জন্য অগাধ ভালোবাসা বিদ্যমান, আবার কখনো মনে হয় ওই চোখ জোড়া ক্ষোভের অনলে জ্বলছে, যা হয়তো আমাকে ঘৃণা করতে চায়। জিসান ক্যামেলিয়ার মুখ আলতো হাতে চেপে ধরে বলল, আমার ভালোবাসার সমুদ্রে ঘৃণা হলো শৈবালের এক ফোঁটা শিশিরের মতো, যা কিনা ভালোবাসার সমুদ্রে বিলীন হয়ে ভালোবাসায় পরিণত হবে। তোমাকে খুব সুন্দর লাগছে ভাবি। একটা অপরিচিত অথচ মিষ্টি মেয়ের মুখ থেকে ভাবি সম্বোধন এবং প্রশংসা শুনে বেশ ভালো লাগলো ক্যামেলিয়ার। সে হাসি মুখে মেয়েটার উদ্দেশ্যে বলল, তুমিও দেখতে ভীষণ সুইট। তা তোমার নাম কি? জিসানের কি হও তুমি? জিসানের কি হও তুমি? কথাটা শোনা মাত্রই অজানা ব্যথায় বুকটা বিদীর্ণ হয়ে গেল কিয়ারার। বুক চিরে একটা বিষণ্ণ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবুও নিজের মনোভাব চাপা রেখে হাসি মুখে ক্যামেলিয়ার উদ্দেশ্যে বলল, আমার নাম কিয়ারা মেহরিন।
আমি জিসান ভাইয়ের তোর সম্পর্কের মামাতো বোন হই। তোমাদের বিয়ে উপলক্ষে পরিবার সহ মেহমান হয়ে এই বাড়িতে বেড়াতে এসেছি। খুব ভালো করেছো। যাক, ভালোই হলো, আমার বয়সী একজন সাথী তো পাওয়া গেল, যার সাথে সারাক্ষণ গল্প গুজব আড্ডাবাজি করে সময় কাটিয়ে দেওয়া যাবে। কিয়ারা এক পলক রুমের ভেতরের দিকে উকি দিয়ে দেখলো জিসান ফোনে কিছু একটা গভীর মনোযোগ সহকারে দেখছে। সেদিক থেকে সন্তর্পণে দৃষ্টি সরিয়ে কিয়ারা ক্যামেলিয়ার দিকে তাকিয়ে নিষ্প্রভ কণ্ঠে বলল, তুমি ভীষণ ভাগ্যবতী ভাবি। ক্যামেলিয়া প্রগুজকে বলল, কেন এমন মনে হলো তোমার? কারণ জিসান ভাইয়ের মতো একজনকে যে তুমি জীবন সঙ্গী হিসাবে পেয়েছো। অবশ্য ভাইও ভীষণ লাকি যে তোমার মতো মিষ্টি একটা মেয়েকে স্ত্রীর রূপে সে পেয়েছে। ক্যামেলিয়া কিয়ারার চিবুক ধরে আদুরে কণ্ঠে বলল, তোমাকেও যে পাবে সে ভীষণ লাকি হবে, দেখে নিও। আর তুমিও তাকে পেয়ে ভীষণ সুখী হবে, দোয়া করে দিলাম তোমাকে। কিয়ারা ম্লান হাসলো, তারপর ক্যামেলিয়ার হাত ধরে তাকে তাড়া দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি নিচে চলো ভাবি, সবাই তোমার আর ভাইয়ের জন্য অপেক্ষা করছে। আমাকে ডাকতে পাঠিয়েছিল আর আমি সেই কথা বেমালুম ভুলেই গিয়েছি। ক্যামেলিয়া মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘুমটা টেনে কিয়ারার সাথে যেতে যেতে জিসানের উদ্দেশ্যে বলে উঠল, এই যে আমার গোমরা মুখো কিউট হাজবেন্ড, তাড়াতাড়ি নিচে চলে আসুন।